আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বদর টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, হার্টস ফোরাম লিমিটেড এইচপিএল তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি, সাবেক বঙ্গবন্ধুর অন্যতম একজন আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু সেনা পরিষদের সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, সেই সাথে কুলাউড়া তথা মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের অন্যতম নন্দত নেতৃত্ব এবং সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ বজলুল করিম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রদর্শক অনুষ্ঠানের কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রশাসনিক ব্যক্তিত্ব রয়েছেন আর রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তার মাধ্যমে কিছু বিষয় জানবো। প্রিয় দর্শক, প্রত্যেক রাজনীতিবিদের একটি না বলা কথা থাকে, কেননা রাজনীতিবিদ হতে গেলে চড়াই উতরাই পেরিয়ে একটি জায়গায় পৌঁছে দেয়। আজকের যিনি আলোচক তিনি প্রথম বিসিএস পুলিশ প্রশাসনের তিনি কৃতকার্য হয়েছিলেন এবং একজন বিসিএস জয়ী হিসাবে তিনি পুলিশ প্রশাসনে নেতৃত্বে এসেছিলেন, দায়িত্বে এসেছিলেন। সেই মানুষটির কাছ থেকে ইতিহাসের অনেক না বলা কথা আমরা পাবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব সৈয়দ বজলুল করিম। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদের জানাতেন দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করা, যে সময়টি বঙ্গবন্ধু পাকিস্তানের লাহোরে যে প্রস্তাবটি দিয়েছিলেন 6 দফা, সেই 6 দফা নিয়ে তিনি বাঙালির কাছে এসেছিলেন। আমরা ইতিহাস যেটি বলে যে তার দলীয় নেতারা কিন্তু তাকে এই 6 দফা কেন্দ্রিক মানে এটা ভয় পেয়েছিল। দলীয় নেতারা কিন্তু ততটা পাশে থাকে নাই, কিছু নেতাকর্মী ছিলেন, কিন্তু সাধারণ জনগণ কিন্তু বঙ্গবন্ধুর 6 দফাটাকে খুবই ধারণ করে, যার কারণে মাত্র 3 বছরের মাথায় জনগণের কাছে এতটা অনুরণিত হয় 6 দফা ছিল মানুষের 1 দফা। সেই মানুষটির আদর্শ আপনার ধারণ করেছেন, দীর্ঘ সময় এই মানুষটির সাথে আপনি যোগাযোগ সম্পর্ক ছিল হৃদয়ের তন্ত্রীতে। এই মানুষটির আবহ আবেগ আপনাকে কতটা আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ কতটা আপনাকে রাজপথে এনে রেখেছে, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু সুযোগ করে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ বলতেই বঙ্গবন্ধুকে বলতে হবে। এখানে আমি অত্যন্ত শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তিত্বের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল চাকরির সুবাদে। জি, বাংলাদেশের প্রথম বিসিএস হয় আজকে মরহুম শেখ ফজলুল মনি নেই, ওনারই মোটিভেশনে উনি গেলেন মৌলভীবাজারে। আমার ভাই ছিলেন কাজিন সৈয়দ মহসিন আলী, সমাজ কল্যাণ মন্ত্রী, উনি তুকুর নেতা ছিলেন এবং উচ্চ মাপের একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সিএনসি স্পেশাল গ্রুপের মুক্তিযোদ্ধা। ওনার বাড়িতে শেখ মনি আমাকে বললেন যে আমাদের তো নেতার দরকার নাই, আমাদের এখন দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানি প্রশাসন থেকে বাঙালিদের হাতে প্রশাসন আসতে হবে। তখন বাঙালি প্রশাসন হতে হবে। তখন সিএসপিরা ছিল, বিভিন্ন পদপদবী সিএসপি পিএসপিরা। এটার একটা শেখ মনি ভাইয়ের অত্যন্ত দূরদর্শী একটা চিন্তা শক্তি ছিল। কারণ একটা মানুষকে উপরে উঠাইতে গেলে তার সহযোগী লাগে। বঙ্গবন্ধু এককভাবে তো আর এত সিঁড়ি বাই উপরে উঠতে, তার অনেক সহযোগী। 1 নম্বর সহযোগী ছিলেন ওনার মিসেস বেগম মুজিব। আমি দেখেছি ওনাকে, ওনার বিজ্ঞতা বিচক্ষণতা, কি করণীয় কি বর্জনীয় সবই উনি করতেন। আর ওনার যে শেখ ফজলুল মনি ভাই আমারও নেতা ছিলেন, আরেকজন ছিলেন আমার ডাইরেক্ট ছাত্রলীগের সভাপতি শেখ শহীদ। পরবর্তীতে উনি এরশাদ সাহেবের মন্ত্রী ছিলেন। তারপরেও তার মধ্যে বঙ্গবন্ধু ফিলোসফি সবসময় কাজ করে। একই বাসায় থাকতেন, বেগম মুজিবের আপন বোনের ছেলে। দেখতে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আপন খালাতো ভাই। উনি অত্যন্ত মেধাবী এবং খুব জ্ঞান সম্পন্ন মানুষ। ওনাদের সান্নিধ্যে আমার আসতেই ছিল এবং এখনো আমি আসি। এখন দল একটা বিশাল দল আওয়ামী লীগ। স্বাধীনতা যদি 6 দফা বললেন, 6 দফা এটা হলো প্রভিন্সিয়াল অটোনমি। 6 দফাকে পড়তে হবে। নতুন প্রজন্মকে রিকোয়েস্ট করবো যে 6 দফাটা পড়ো। কেন 6 দফা হলো? 6 দফা হইলো আমাদেরকে শোষণ করে নিয়ে যাচ্ছিল পাকিস্তান। এটার প্রতিবাদ স্বরূপই পূর্বাস্থান শোষণ কেন, আইয়ুব খান জবাব চাই। আমরা এগুলা পোস্টারিং করছি, বাঁশের কলম দিয়ে লিখে কাগজ কিনে, দিস্তা দিস্তা কাগজ কিনে নিজেদের পয়সা দিয়ে আমরা এগুলা বিভিন্ন পোস্টারিং করতাম পাকিস্তানের শাসনের ভিতরে। আমরা ছাত্র সমাজরাই বলিষ্ঠ ভূমিকা রাখছে সেই দিন ইস্ট পাকিস্তান ছাত্রলীগ।
আমরা এই 6 দফা 11 দফাকে মানুষকে বুঝাইতে চেষ্টা করছি। 1969 বঙ্গবন্ধুর জন্য মানে প্রেক্ষাপট এমন যে টান টান উত্তেজনা, হয়তো তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে, এমন একটা প্রেক্ষাপট। প্যারোলে মুক্তির ব্যাপারে একটা আলোচনা চলছে, সকল নেতারাও রাজি, বঙ্গবন্ধু প্রায় সম্মতির পর্যায়ে, কিন্তু একজন ব্যক্তি কিন্তু বাধা দিলেন। তিনি কে? বঙ্গবন্ধুর রাজনৈতিক হিতৈষী, বঙ্গবন্ধুর পিছনের শক্তি, পর্দার আড়ালের ডিরেক্টর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধু তো পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কলেজের ছাত্র ছিলেন, বিভিন্ন মনীষীদের সাথে রাজনীতির সাথে চলার সৌভাগ্য হয়েছে, তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কোনো মানে ভাবনায় ভাবা যাবে না। কিন্তু বঙ্গমাতা তিনি আটপুরে একজন নারী, সংসার করেন, সন্তানদের সামলান, তার যে জ্ঞানের প্রখরতা, তার যে চেতনা দৃঢ়তা, যে স্বামীকে দিয়ে দিব তবু অনুকম্পা চাই না, বীর স্বামী চাই, প্যারোলের মুক্তির মতো কোনো অনুকম্পা দয়া চায় না, এই জায়গাটি আসলে কত বড় একটা বীরঙ্গনা চেতনা ছিল বঙ্গবন্ধুর মধ্যে। আমি তো এই বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়াতে আজ থেকে 50 বছর আগে গেছি। জি। এই বাড়িটা দেখলেই মনে হয় এই বাড়িটা একটা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পরিবারের সন্তান ছিলেন বঙ্গবন্ধুর পরিবার। জি। সেখান থেকে ওনারা এই শক্তি পাইছেন। নতুবা ওনারা বড় বড় ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় পড়ে কিন্তু শক্তিশালী হওয়া যায় না আল্লাহর ব্লেসিংস ছাড়া। আল্লাহর ডিভাইন ব্লেসিংসই ছিল ওনার ভিতরে, অনেক কিছু। শুধু ওইটা না, আরও আমার চাকরি জীবনে অনেক কিছু আমি দেখছি। ওনার বিজ্ঞতা, বিচক্ষণতা, ওনার মানে সুচিন্তিত মতামত, যেটা বঙ্গবন্ধু খুব সহজেই গ্রহণ করতেন। কাজে উনি শুধু লেখাপড়া করলেই যে বিশাল জ্ঞানী হয় তা যায় না। আমাদের ইসলাম হিস্ট্রি স্টাডি করেন, যত মনীষীজন কোথায় লেখাপড়া করছিলেন? আপনি ইসলামের আলোচনা করছেন, আমরা দেখতে পাই না ওইসব থেকেই উনি তো খুব ধার্মিক ছিলেন, তো দারুণ ধার্মিক ছিলেন। সেখান থেকে আল্লাহর তরফ থেকেই ওনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ ওনাদেরকে ইনফিউজ করছে কখন কি করতে হবে। দেখেন, আমরা ইসলামের আলোচনাতেই যদি যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা একটা জুটি নির্মাণ করলেন। তিনি কে? একজন বয়স্ক বিচক্ষণ খাদিজা তাহিরা। খাদিজা তাহিরা, তাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম জুটি করার কারণে, এবং যখন ইসলামের আলোচনা চলছে, ইসলামের দাওয়াত চলছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে দায়িত্ব পালন করেছেন, আর উনি ফার্স্ট লেডি বিকাম এ মুসলিম, এটি মানে একটা বিশেষ দান। 1400 বছর পরে আমাদের বাঙালির স্বাধীনতার প্রশ্নে একজন নেতা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, তার সাথে আবার একজন ত্যাগী সহকর্মীও দিলেন, সহযোদ্ধা দিলেন, সহধর্মী দিলেন। এটিকে কিভাবে আসলে বিশেষ দান হিসেবে? এটা আল্লাহরই দান। নাইলে এই পরিবার যদি আপনারা দেখেন, সেই 50 বছর আগে দেখেন সেই অবস্থা, সেই গ্রামের অবস্থা, ওইসব পরিবেশ থেকে বাইর হইয়া বিশ্বের বরেণ্য নেতাদের মধ্যে একজন হয়েছেন শেখ মুজিব। আল্লাহর ব্লেসিং ছিল, আর মানুষের অগাধ আস্থা, বিশ্বাস এবং দোয়া ছিল মানুষের, সাধারণ মানুষের। আমাদের সমাজে যেটা হয় যে একজন রাজনৈতিক নেতা যদি জেল খাটে, তার স্ত্রী ঘ্যানর করে, কদিন পরে আসামির সাথে সংসার করবে না, নানা রকম বাগড়া দেয়। বঙ্গবন্ধু 14 বছর কারাবরণ করেছেন, যদি আমরা হিসাব করি 2 দিন জেলখানা, 1 দিন বাইরে। 14 বছর কারাবরণ করেছে, গ্রামে ঘুরে বেড়াইছেন, আরো বাকি জীবনটাই গেছে ওনার। সন্তান পিতাকে চিনত না। এমন একটা পরিস্থিতিতে বঙ্গমাতা তার স্বামীর কে কোনো রকম কোনো অভিযোগ করেন নাই, সন্তানদেরকে অভিযোগ করতে দেন নাই যে তোমার বাবাকে আন্দোলন থেকে ফিরায় রাখো, এত আন্দোলন করা লাগবে না, নিজে বাঁচলে বাপের নাম, এই সমস্ত কোনো কথা বলে তাকে কিন্তু ঘ্যানর করে তার পথ চলাকে কিন্তু কঠিন করেন নাই। আমি রিকোয়েস্ট করবো, ওনার আত্মজীবন প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়লে তাদের মনের মধ্যে একটা যন্ত্রণা এসে যাবে, এই লোকটা কত যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। তার আত্মজীবনটা পড়লে এটা বোঝা যাবে, পুঙ্খানুপুঙ্খরূপে সব লিখে গেছে। বঙ্গবন্ধুর জীবনের অসমাপ্ত আত্মজীবনী পড়লে বঙ্গবন্ধু সম্পর্কে এবং পরিবার সম্পর্কে জানা যায়। কিন্তু একটি বিষয় আমাদের পাঠ্যক্রমের ব্যাপারে একটা আলোচনা আসলে দরকার কিনা, আমরা বেগম রোকেয়া সাখাওয়াতের কথা পড়েছি, বা আমাদেরকে একটা আর্টিকেলস বা প্রবন্ধ হিসেবে, জীবন হিসেবে পড়ানো হয়েছে। বেগম রোকেয়ার ভূমিকা হচ্ছে তিনি নারীদেরকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন, এটি হচ্ছে তার ভূমিকা। এই ভূমিকায় তার নামে একটা আর্টিকেলস হয়েছে বা প্রবন্ধ আমরা পাচ্ছি। বঙ্গমাতা একজন স্বামী কিভাবে তৈরি করতে হবে, সন্তান কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আন্দোলন নেতৃত্ব দিতে হবে, কিভাবে স্বামীর অবর্তমানে দল চালাতে হবে এবং ধৈর্যের মূর্ত প্রতীক হতে হবে, এমন একজন নেতাকে পাচ্ছি না যারা বলছেন যে বঙ্গমাতা
বঙ্গবন্ধু জেলে যাওয়ার পরে কান্নাকাটি করেছেন, অধৈর্য প্রকাশ করেছেন, সত্যি। বরঞ্চ সব নেতাকে তিনি স্বাগত জানিয়েছেন, তিনি ধৈর্য ধরতে বলেছেন, তোমরা ধৈর্য ধরো, টেনশন করো না, বঙ্গবন্ধু তোমাদের মাঝে ফিরে আসবে। এই যে নেতৃত্ব নারীর মধ্যে, বঙ্গমাতার আলোচনাটা যদি বেশি বেশি হয়, বঙ্গমাতার উপরে যদি আর্টিকেলস আমাদের পাঠ্যক্রমে থাকে, শিশু থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত যদি থিসিস হয়, তাহলে আমাদের নারীরা আরো বেশি দায়িত্বশীল নারী হবে কিনা? এটা অতি বাঞ্ছনীয় এবং সময়ের প্রয়োজনে এটা বেশি প্রয়োজন। আজকে আমরা জনগোষ্ঠীকে যদি আপনি দুই ভাগ করবেন, 55% হইল নারী সম্প্রদায়। নারী সম্প্রদায় যদি বেগম মুজিবের আদর্শকে ধারণ করে, তারা পারফেক্ট মানুষ হতে পারবে এবং মানুষের জন্য তারা অনেক কিছু করতে পারবে। এবং মেধার দিক দিয়ে তুলনা করলে আমি দেখছি বিভিন্ন বিসিএস পরীক্ষা হচ্ছে আজকাল, একাডেমিকে রেজাল্ট হচ্ছে আজকাল, দেখি তো নারীদের মেয়েদেরই দৌরাত্ম। তারা লেখাপড়ায় ভালো, সবকিছু, তাদেরকে এখন কাজে লাগানোর বেশি প্রয়োজন। নারী আর পুরুষ যদি ডিমার্কেট করে আমরা গাইতে পারবো না। আপনার প্রাক আলোচনায় আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আপনি যখন বরিশালের এসপি ছিলেন, তখন জয়ন্তী শেখ হাসিনার সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আপনি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, তিনি জানতেন। আপনি তাকে যে পরামর্শ দিয়েছিলেন 86 সালে নির্বাচনে যাওয়া, সে বঙ্গবন্ধু কোন কন্যা রেখেছিলেন। এই যে বঙ্গমাতা সম্পর্কে আপনি যে কথাটি বলছেন, উপলব্ধির জায়গা যেটি, আমাদের পাঠ্যক্রমে এটি অবিলম্বে আসলে দরকার কিনা? ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে এটা আনা উচিত। এবং আমাদের দেশের যে বর্তমান সম্প্রদায়ের নারী সমাজরা যদি এই বইটা পড়ে, বেগম রোকেয়া সাখাওয়াত বহু বছর আগে এসে ওনার ভূমিকা রাখছেন নারী শিক্ষার উপরে। আমরা রোকেয়া দিবস পর্যন্ত পাচ্ছি তার নামে। এখন বেগম মুজিবের যে অবদান এই রাজনীতি, এটা কিন্তু অনেকটা চাপা পড়ে গেছে। এটা আমাদের জন্য, আমরা যারা রাজনীতি যারা আছেন সম্পৃক্ত, তারা কিন্তু বেগম মুজিব নিয়ে কথাবার্তা বললেন না। বেগম মুজিব কি এবং তার আদর্শ কি ছিল, উনি কোথায় লেখাপড়া করছেন, আল্লাহর তরফ থেকে লেখাপড়া করছেন না পারিবারিক শিক্ষা নিছেন, বা কিভাবে উনি এত জ্ঞান আল্লাহ ওনাকে দিল কেন, এগুলো তো বোঝার ব্যাপার। এটা নিশ্চয়ই ডিভাইন গিফট। অনেক মনীষী আছে আল্লাহ প্রদত্ত হয়ে গেছে। যেমন আমি যদি আধ্যাত্মিক যুগে যাই, আপনি লালন শাহ কোথায় লেখাপড়া করছে? কোনো একাডেমিক শিক্ষা নাই তার। তাকে নিয়ে গোটা বিশ্ব আজকে কথা বলে। জাপানের লোকরা তার গান নিয়ে লেখাপড়া করে। মরণ মানে মিলন হবে কতদিনে, চিন্তা করেন। এইসব ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত। বেগম মুজিবের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, আমি মনে হয় এটা আল্লাহ প্রদত্ত এবং ওনার পারিবারিক শিক্ষা। একটা সময় আপনার সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে বা পরেও যে পারিবারিক সম্প্রীতি ছিল, যৌথ পরিবারের কাঠামোগুলি ছিল, দায়িত্ববোধ, পিতা মাতা ভাই আত্মীয় যে দায়িত্ববোধ ছিল, সেই জায়গাগুলো আমাদের পারিবারিক শৃঙ্খলগুলি আস্তে আস্তে যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু যদি বঙ্গমাতার নেতৃত্বটা, বঙ্গমাতার জীবনীটা আসে, তাহলে আমাদের নারীদের মাঝে সামগ্রিক দায়িত্ববোধের একটা সাংসারিকতার বুঝটা আসবে কিনা? ফ্যামিলি ইজ এ প্রাইমারি টিচার। ফ্যামিলি মেম্বার্স ইজ দি প্রাইমারি টিচার্স ফর কিডস এন্ড কিন। ছোট ছোট ছেলে সন্তানদের প্রাইমারি টিচার হলো তার মা বাবা, তার পরিবারের আদার সদস্যরা। যেমন আমার পরিবারের, আমি নিজের কথাই বলি, আমার চাচাতো ভাইটাই দেখতো যে আমি রেজাল্ট করছি কিনা, স্কুলে ঠিক মতো যাচ্ছি কিনা, এটা তাদের দেখার কথা ছিল না। কিন্তু ওইখানে তখন পারিবারিক একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল। আমরা যখন লেখাপড়া করেছি, তারা কিন্তু খোঁজ রাখতেন। কিন্তু ওই সময় এই জিনিসটুকু এখন নষ্ট হয়ে গেছে। এটিকে আমরা পেয়েছি নাকি হারিয়েছি? হারিয়েছি আমরা। এটা এই হারানোটা ফিরিয়ে পেতে গেলে বঙ্গমাতার আলোচনা বেশি বেশি যদি হয়, আমাদের নারীদের মধ্যে যদি ধৈর্যের একটা বুঝ তৈরি হয়, তাহলে ঘরে ঘরে আবার সে শান্তির একটি সুবাতাস বইবে। বঙ্গমাতার উপরে পুরা থিসিস করে আমার মনে হয় জ্ঞানী গুণীজন আছেন, এটা বঙ্গমাতার উপরে একাডেমিক্যাল একটা মানে থাকা উচিত, চ্যাপ্টার থাকা উচিত। আপনি বঙ্গমাতাকে এক নজরে যা দেখেছেন সেটি নিয়েও তো আপনি একটা আর্টিকেল যদি রাখেন, সেই আর্টিকেলসটাও তো মূল আলোচনায়। একটা প্রসঙ্গে একটা কথা বলি, বঙ্গমাতার যে প্রজ্ঞা কতটুক ছিল দেখেন তো। শেখ কামাল তো পুরা যৌবনপ্রাপ্ত ছেলে, উনি খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা যেহেতু কাছাকাছি ছিলাম আমরা চোখে দেখছি। চোখকে তো অস্বীকার করতে পারবো না। আমার মনে 1974 সালে একটা এক্সিবিশন হয়েছিল সরওয়ার্দী উদ্যানে, তখন এসো কিছু খাই একটা রেস্টুরেন্ট করছিল দেখান রশির ছেলেমেয়েরা মিলে। আচ্ছা, এসো কিছু খাই এটার নাম দিয়েছিলেন। সরি, তো আমার ডিউটি পড়তো, আমি নুরুন্নবী চৌধুরী, উনি মারা গেছেন, নোয়াখালী বাড়ি, এএসপি ছিলেন। আমিও
এসপি মাহবুব সাহেব স্টাফ অফিসার হিসাবে আমারও ডিউটি পড়তো জি এবং আমার অন্যান্য কলিগরা এক্সিবিশনের বিকালের দিকে 2টা থেকে আমাদের টেক আপ করতে হতো জি যাতে কোনো আনটুয়ার্স ইনসিডেন্ট না হয়। তখন কবি নজরুলের 2 নাতনিও ছিল, কিলকিল কাজী, মিষ্টি কাজী, এরাও মাঝে মাঝে আসতেন। জি আসলে লোকে ঘেরাও হয়ে যেত দেখার জন্য। তো আমরা যাতে আনট্রাস্ট কোনো ইনসিডেন্ট, এইটা এই ব্যাপারে আমরা এনশিওর করতাম আমাদের। এই বাদে একদিন হঠাৎ আমার এসপি মাহবুব সাহেব ফোন করছেন। তখন তো আর মোবাইল টেলিফোন ছিল না, ল্যান্ড টেলিফোনে। আমার ক্যাম্প যেহেতু, ক্যাম্পে ফোন বাজছে, করিম তুমি কোথায়? স্যার আমি এখানে দেখা তো শেখ কামাল কাছে, ইমিডিয়েটলি বলো না বাসা চলে যেত, ওনার মা অসুস্থ। দ্যাট ইজ মা অসুস্থ নয়, কিন্তু বেগম মুজিব খবর পাইছেন যেভাবেই হোক যে ছেলে মেয়েদের সাথে উনি আসছে, হয়তো আমার ছেলে মেয়েদের কন্ট্যাক্ট গেলে আমার বদনাম হবে বা আমার হাজবেন্ডের বদনাম হবে। তখন তো রাজনীতির মাঝে একটা কিছু পেইলে একটু স্প্রেড আউট হয়। সাথে সাথে উনি ফোন পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে ওনাকে সালাম দিয়ে বলছি আপনি একটু শুনেন। দৌড়ে উনি খুব ভদ্র মানুষ ছিলেন, যে আপনার আম্মা খুব অসুস্থ। আমি বললাম আপনার আম্মা খুব অসুস্থ, এখনই বাসা দিতে হবে। আমি গাড়ি প্লেস করিয়ে দিচ্ছি, আপনি উঠে যান, বাসায় দিয়ে আসি আপনাকে। আমাকে আমার এসপি অবস্থা হয়েছে, তুমি বাসায় পৌঁছে দিয়ে আমাকে ফোন দাও। তাই মাস্ট ওবে দি কমান্ড অফ মাই এসপি। আমি ওনাকে গাড়িতে বললাম যে আপনার গাড়ি থাক, আমার গাড়ি জিপে উঠেন, দিয়ে আসি বাসায়। তো বাসায় দিয়ে আসলাম। বেগম মুজিব তুমি আসছো, এই যাও, তুমি চাটা খেয়ে যাও না, কেউ বিচার বললেন ম্যাডাম আমি পরে আসি, খাবো, যাই হোক ডিউটি রয়েছে। এই ছিলেন শেখ মুজিব। কারণ এই দেখেন তার চিন্তা কত, ছেলে কোথায় গেছে, মেয়ে কোথায় গেছে। আজকালকার পরিবারে কি এইসব খবর কতজনে রাখতে পারে? আর উনি একজন বিশ্ববরেণ্য নেতার একজন সহধর্মিণী, কিন্তু উনার ছেলে মেয়েকে উনি এইভাবে আগ্রহ করে দিয়ে আদর্শ মানুষ করেছিল। বিধায় আজকে ওনাদের ছেলে মেয়ের সম্বন্ধে কটূক্তি করার কোনো সুযোগ ছিল না। যে কটূক্তি 75-এর পরে হয়েছে, বা যে কটূক্তি জনাব শেখ কামাল সম্পর্কে হয়, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, জেনারেল ওসমানী আপনাদের সিলেটের সন্তান, মুক্তিযোদ্ধা, তার এডিসি, তার সম্পর্কে যে ধরনের নেতিবাচক স্ক্যান্ডাল কথাগুলি বলা হয়, এটি কতটা মিথ্যাচার এবং কতটা নির্লজ্জ মিথ্যাচার? আপনি যেহেতু একেবারে স্টিল প্রশাসনে ছিলেন, অতএব আপনার কাছে ঘটনার কিছু বিবরণ অবশ্যই রয়েছে দর্শকদের জন্য। আমারই ক্যাম্প ছিল ওইখানে। এই ঘটনাটা বোধহয় ওইটাই বলতেছেন যে ব্যাংকের ডাকাতি হয়েছে, তাই তো? জি, ইনডাইরেক্টলি ওইটাই বুঝাইছে। একে ডাহার সর্ডিডলি রিগড একটা মিথ্যা কথা। আমার ক্যাম্পই ছিল বাইতুল মোকাররমের উল্টা দিকে, এখন যেখানে জনতা ব্যাংক হয়েছে, এই বাড়িটাই ছিল আমার ক্যাম্প। এখানে আমার অফিসার থাকতো, সার্জেন্ট 2-3 জন ছিল, একটা গাড়ি ছিল মহেন্দ্র, এবং আমার 15-16 জন কনস্টেবল থাকতো। আমরা সবসময় এই এলাকা বিচরণ করছি। একটা গোলাগুলি হইতো তখন প্রায়, তখন অনেক অস্ত্র ছিল, অস্ত্র আমরা উদ্ধার করছি মেলার। সমস্ত ডেইলি রাত্রে আমাদের অপারেশন করতে হইতো এই অস্ত্র উদ্ধার। কারণ মুক্তিযুদ্ধের পর অনেকে তো অস্ত্র জমা দেয়নি, ওই অস্ত্রগুলো উদ্ধার করতে হইতো। এখানে অস্ত্র বাজার গোলাগুলি হয়েছে, ওইটাই বানাইছে শেখ কামাল। বাংলাদেশ ব্যাংক ডাহাতি, শেখ কামাল কি ডাহাতি করার দরকার ছিল? সে যদি বলতে যে আমি শেখ কামাল, আমাকে 1000 টাকা করে সবাই ব্যাংকে জমা দাও, 1000 কোটি টাকা ফেরত দিত। জি, তো এই যে স্ক্যান্ডাল, এটা হলো ইবলিসের ব্যবসা। জি, ইবলিশ একটা আছে, আল্লাহর কোরআনে লেখা আছে আদুন মুবিন, সে মুবিনের চিরশত্রু। এরা হইলো সেই গোষ্ঠীরই একটা অংশ, এইসব প্রচারণা করে। তারপরেও সত্যর জয় সবসময় থাকে। এইসব প্রচারণার কোনোদিন দুপে টিকে নাই, কোনো মানুষ এটা বিশ্বাস করে না, আজকেও করে নাই, করবেও না ভবিষ্যতে। ইতিহাসের আরেকটি কালাকানুন, আপনি যদি প্রশাসনে ছিলেন, অনেক ইতিহাসই আপনি জানবেন। 72-এর কোনো এক সকালে ম্যাডাম খালেদা জিয়া আসলেন বঙ্গবন্ধুর কাছে বিচার নিয়ে, যে তার স্বামী তাকে সংসারে ফিরিয়ে নিচ্ছে না। তারপরে ম্যাডাম খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু মেজর জিয়াকে ডাকলেন। মেজর জিয়া আসলেন, আসার পরে বঙ্গবন্ধু তাকে বললেন যে 2 লক্ষ মায়েরা তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের পিতারা পরিচয় দিতে চাচ্ছে না, আমি বলেছি পিতার জায়গায় আমার নামটি লিখতে। সুতরাং তুমি আমার খালেদা আমার বড় সন্তান, তুমি আমার সন্তানের স্বামী, তোমাদের সংসার ঠিক করার দায়িত্ব দেয়ার যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আমি ডাবল প্রমোশন দিয়েছি, যাও, তোমাকে ডাবল প্রমোশন হিসেবে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক না দিয়ে, কর্নেল র্যাঙ্কও না দিয়ে, ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক তোমাকে দেওয়া হলো। এই যে অতিরিক্ত প্রমোশন বঙ্গবন্ধু ম্যাডাম খালেদা জিয়াকে মেয়ে বলে বলার কারণে তার কন্যার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যে অতিরিক্ত প্রমোশন দিলেন, এই অতিরিক্ত ভালোবাসাটাই বঙ্গবন্ধুর জীবনের কাল হলো কিনা, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার সাথে ষড়যন্ত্রকারীদের সাথে সকল যোগাযোগ সম্পর্ক, এবং যে ম্যাডাম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু নিজের
সন্তান বলেছেন, সন্তান তুল্য স্নেহ যিনি দিয়েছেন, তার মৃত্যু দিবস নিয়ে ম্যাডাম খালেদা জিয়া যে যা করেছে, ইতিহাস এই কাপলকে আসলে কোথায় রাখবে? এটা একটা মানুষ হিসাবে এটা করা উচিত নয়, কারণ আমি তো চোখে দেখেছি। জি আমি যখন বঙ্গবন্ধু অফিসে যাইতেন, আমার ডিউটি পড়তো মাঝে মাঝে ওনাকে বাসা থেকে নিয়ে সচিবালয়ে নিয়ে যাওয়া। জি তো মোহিত ভাই ওই যে নিচে টেলিফোন ডিউটি করতেন, ওনার রুমে আমি বসতাম, বঙ্গবন্ধু 2 সিঁড়ি নামতেন, আবার উপরে উঠতেন। একটা অস্থির অবস্থার দেশ স্বাধীন হওয়ার পরে, যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ, কিন্তু আরেকটা যুদ্ধ। হ্যাঁ, সেই যুদ্ধের সেনাপতি ছিল আমার এসপি মাহবুব সাহেব, ঢাকা সিটিটি। বাইরের কথা বলতে পারেন, ঢাকা সিটিতেই আমরা মানে যুদ্ধই করছি বলা যায়। তখন দেখতাম সকালবেলা উঠি কত মানুষ, এর মধ্যে দেখতাম ওই যে বারান্দায় 32-এর বারান্দায় কর্নারে বেগম মুজিব, আমি চিনতাম না, আমি মোহিত ভাই বলে যে মোহিত ভদ্রমহিলাকে প্রায় আসেন দেখি, হয়তো আপনি চেনেন না, এই মেজর জিয়ার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, মেজর জিয়া বলছে মোহিত ভাই, ওই যে বঙ্গবন্ধুর মামলার যে উনি এফআইআর করছিলেন। জি জি, মহিউদ্দিন সাহেব, মহিতুর রহমান। জি, তো যাই হোক, উনি তো দেখাতাম যে আজকের প্রধানমন্ত্রী, উনি ট্রে দিয়া চা দিতেন ওনাদেরকে এই কর্নারে। আজকের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এত মানে বঙ্গবন্ধু খালেদা জিয়াকে জিয়ার বউ হিসাবে ট্রিট করতেন না, ওনার মেয়ে হিসাবে ট্রিট করতেন। এত মহত্বতা ছিল। আর এই মহিলা যদি এরকম বিহেভ করে, আল্লাহ তো এটা বিচার করতেছে, করবেও আরো, এবং দুনিয়াতেও হবে, আখেরাতেও এটার উনার জিয়া হবে না। আরেকটি ব্যবহার, একে তো বঙ্গবন্ধুর লাশ নিয়ে বা বঙ্গবন্ধুর হত্যা দিবস নিয়ে তিনি তো কেক কাটার আয়োজন করলেন, এবং যখন তো শেখ হাসিনা তার তো বোন তুল্য, যেহেতু তিনি বিরোধী দলের নেত্রী, তার উপরে হামলা পরিচালনা করার পরে নির্লজ্জ যে ধরনের গাল গল্প সংসদে করলেন, এটি কতটা আসলে ডেমোক্রেসিকে প্রশ্নবিদ্ধ করে? এটা কোনো মানুষের চরিত্রে এইসব গুণাবলী থাকা মানে সে ইবলিশের চরিত্র, এটা মানুষ নয়। যে শেখ হাসিনা বেনেডিক ব্যাগের মধ্যে গ্রেনেড নিয়ে চলে গেছিলেন, সংসদে দেখায় বলছে, সংসদে তো রেকর্ড করছে, কোনো পাবেন। আর এটা কত আন্তর্জাতিকভাবে ঘৃণিত একটা ঘটনা ঘটাইছে। আপনি তো প্রশাসনে ছিলেন, ওই যে আরজেস গ্রেনেড, ওটা তো প্রায় 1 পাউন্ড ওজন। সার্টেনলি 1 পাউন্ড ওজন, যদি 14টি গ্রেনেড তাহলে 7 কেজি ওজন। 7 কেজি ওজন কি একটা ভ্যানিটি ব্যাগে সম্ভব কিনা? বললাম তো, এগুলো হাস্যকর, সর্ডিড একটা রিগড। মানে এই ভদ্রমহিলা মানে নিজকে ক্ষমতার চেয়ে, এটা তো সে কল্পনা করতে পারি নাই যে শি ইজ বিকাম এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শি নেভার থট ইন হার লাইফ। তার লেভেল ছিল একদম নিচে, গৃহবধূ পর্যন্ত তার লেভেল ছিল। কিন্তু হয়তো কপালের কুতায় টিকা মারিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, এই পর্যন্ত কেন ছিল না, এই জন্য এই বিহেভিয়ারটা সে করছে। আজকে দেখেন সাইমultaneously শেখ হাসিনা এত বছর যাবৎ উনি প্রধানমন্ত্রী চালাচ্ছেন, ওনার মাঝে কোনো উদ্ধতপূর্ণ আচরণ, দাম্ভিকতা, এমন কিছু লক্ষণ আমরা নিবিড়ভাবে দেখি, কোনো কিছু তো দেখি না। একটা মানুষ যখনই দাম্ভিক হয়, তার পতন অনিবার্য হয়ে ঘটে, এটা কোরআনে লেখা আছে। দাম্ভিকতাকে আমি ঘৃণা করি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। 2004 সালের 21 আগস্টে যে বড় বোন ছোট বোনকে হত্যা করার কাজটি করলেন, সেই ছোট বোন তার পুত্র কোকো মারা যাওয়ার পরে যে মানবিকতাটা দেখালেন, এটি দ্বারা আসলে ওদের বোধের জায়গা কবে তৈরি হবে? এমনকি এতিমের টাকা আত্মসাৎ করার কারণে যে মামলায় যিনি কাস্টডি ভুক্ত আছেন, তাকে নিজস্ব ক্ষমতা বলে তিনি যেভাবে বাড়িতে রাখার ব্যবস্থা করেছেন, বোনের প্রতি যে ভালোবাসাটি রেখেছেন, যেহেতু জীবদ্দশায় তার পিতা ম্যাডাম খালেদা জিয়াকে সন্তান বলেছেন, কন্যা বড় সন্তান বলেছেন, সেটি বঙ্গবন্ধু কন্যা কিন্তু আজ পর্যন্ত সেই ভালোবাসাটা রেখে যাচ্ছেন। এ থেকে আসলে তারা যে নির্লজ্জ মিথ্যাচার করতে চায়, তারা যে ষড়যন্ত্র করতে চায়, তাদের বোধের জায়গা কি হবে? আসলে তো খালেদা জিয়া ইজ গ্রাউন্ড বাই দি অ্যান্টি লিবারেশন ফোর্সেস। জি, দিদিয়ান টাইমে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ওরাই শেখ খালেদা জিয়ার চতুর্দিকে ওনাকে চলা পরামর্শ দেয়, এগুলাই ওরা দিক করাচ্ছে। ওনার বোধশক্তি বলতে জিরো, আমি বলবো। নিজস্ব বোধশক্তি, চিন্তা শক্তি দিয়ে কিছু করার মতো ক্ষমতা ওনার ওগুলোতে নাই, যার জন্য আজকে এইসব আকাঙ্ক্ষার মধ্যে করে দেশের মধ্যে একটা উশৃঙ্খলতা, আমাদের মনের মধ্যে একটা রক্তক্ষরণ ঘটাচ্ছে। যেমন বঙ্গবন্ধু মৃত্যু দিবসের দিন কেক কাটা, কত লজ্জাহীন। আমি টেলিভিশন বন্ধ ভেঙে ফেলেছি এগুলা দেখে, মনের যন্ত্রণায়। এত বড় একটা বিশ্ববরণ্য মানুষ, এইভাবে তাকে ডাকাতের মতো হত্যা করা হলো, তারপরে তার কেক কাটা হলো। আবার তাদের বিচার করতে গেলে
বিচারে বিহত হয়। আবার সেই খুনিদেরকে উনি সংসদে বসাইতেছে, কর্নেল ফারুনা রশিদকে সংসদের বিরোধী দলের নেতা, এটাও তো করছে ফ্রিডম ফাইটার। কিন্তু আমি ফরচুনেট এনাফ এই ফারুককে আমরা করে নেত্রী ক্ষমতা আসার পরে ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিল হইল, সাথে সাথে আমরা গ্রেফতার করছি তাকে থেকে ডিএইচএস থেকে। জি, ডিবির অফিসে বসাইছিল, আমি লাথি মেরে কিন্তু গাড়িতে উঠাইছি আমার মনের যন্ত্রণায়। কে কিভাবে যায় না, হ্যাঁ খুনি যে খুনি। আপনার জীবনের একটা বিশেষ প্রাপ্তি কিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে আমি এটা একটা মনে হয় যে আমার একটা আল্লাহ একটা সুযোগ দিছিল, জি, তাকে টাচ করতে পারতেছি বঙ্গবন্ধু হত্যাকারীকে। যেটা আমি দায়িত্বশীল, আমি দায়িত্ব ছিলাম ডিবির, আমি দায়িত্ব ছিলাম। আমার আরেকটা ছেলে ছিল নুরুজ্জামান, সেও খুব সাহসী ছেলে ছিল। পরে না ওনার চেয়ারে বসার যোগ্যতা নাই, লকআপে ঢুকাও, আর গাড়ি আনো লকআপে ঢুকাও। আমি ওনাকে চেয়ারে বসতে দিই নাই। কেন দিব? তার কোনো রাইট নেই। বঙ্গবন্ধুর মতো উঁচু মাপের বাঙালি নেতা তথা বিশ্ব মানবতা মানুষের একজন নেতা, আজকে নেলসন ম্যান্ডেলার সাথে ফেদেল কাস্ট্রোর তুলনা করেন, সবার সাথে তুলনা করে দেখেন বঙ্গবন্ধু একই লেভেলেই আছে। তার মতো লোককে হত্যা করবেন, আবার ডিক্লেয়ার করবেন আমরা মারছি শেখ মুজিবকে, সেই লোক চেয়ারে বসবে আমার সামনে। হাউ ইট ক্যান বি বিং এ ফ্রিডম ফাইটার? আমি তো এটা অ্যালাউ করতে পারি না। আমি তার একটা লকআপে ঢুকেছি, লকআপ থেকে হ্যান্ডকাপ দিয়া ডান্ডাবাড়ি লাগাইয়া গাড়িতে উঠে দিছি জেলা। তখন আপনার মনে হয়নি যে আজকে যে আইনের শাসন না থাকতো তাহলে আজকে আমি তোরে এখানেই সাইজ করে দিতাম, একেবারে শেষ করতাম? তখন আমি নিছি, সুযোগ নিছি। কর্নেল ফারুক একবার যে ইলেকশনে দাঁড়াইছিল রাষ্ট্রপতি এরশাদের সাথে, আমি যখন তার পোস্টার দেখছি বরিশালে, আমি তো আই বিকে ব্যাক দেখছি, আই ডিজাইন প্ল্যান যে এখানে এই শরিকুল নামে একটা জায়গাতে উনি মিটিং করার কথা, আমি অ্যাকর্ডিংলি প্ল্যান প্রোগ্রাম করে রাখছি তো ওইখানে একটা সাইজ করব, তারে অ্যাম্বুশ করব এবং আই থ্রু সাম এক্সপ্লোসিভ। কিন্তু হয় নাই, কিছু করার নাই। কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভ ছিলাম। মৃত্যু কোনো সবার জীবনে আছে, একবার আসবে। জি, কোনো কোনো মৃত্যু হয় চিরজীবন বেঁচে থাকে। তো ওই রকম যেমন বঙ্গবন্ধুর মৃত্যু, বঙ্গবন্ধুর শাহাদাত, এইরকম একটা আমার যদি এইসব ঘটনা ঘটে যদি একটা কিছু হইতো আমি হ্যাপি হইতাম আমার কাছে। আরেকটি বিষয় আমাদের হৃদয়ে আসলে দাগা দেয় কিনা, আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সংসদ ভবনের পাশে আশেপাশে কয়েকটি লাশ আসলে একটা জগদ্দল পাথরের মতো হৃদয়ে বিচ্ছে কিনা। খানে সবুরের মতো লাশ, রাজাকারের লাশ এখানে আছে, জিয়াউর রহমানের আর্টিফিশিয়াল মিথ্যা লাশ সংসদ ভবনের আশেপাশে আছে। যিনি সংসদ দিলেন, যিনি সংবিধান দিলেন, তার লাশটিকে সংসদের আশেপাশে সম্মানের জায়গায় তো রাখেই নাই, বরঞ্চ রাজাকারের লাশ দিয়ে আবার আর্টিফিশিয়াল মুক্তিযোদ্ধা বা যিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তার আর্টিফিশিয়াল লাশ দিয়ে চন্দ্রিমা উদ্যানে লাশটিকে রেখে সংসদকে আজ পর্যন্ত যে কলঙ্কের একটা চিহ্ন হিসাবে রাখা হয়েছে, এই সংসদটাকে কলঙ্ক মুক্ত করার প্রয়োজনে লাশ স্থানান্তরের ব্যবস্থাটা আসলে অবিলম্বে করা দরকার কিনা আপনি কি মনে করছেন? যন্ত্র শিখেছেন বরাবর আপনার কি আহ্বান? শেখ হাসিনা হচ্ছেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ, বর্তমান বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে উনিও একজন। উনি এমন কিছু করবেন না যেটা গোটা বাংলাদেশের সমস্ত মানুষ মানে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে। উনি সবসময় শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি চলে, ওইটা চায়, যার জন্য উনি এইসব নিয়ে হয়তো ওনার চিন্তা শক্তিতে নাই। অনেকেই ওনাকে বলে, ইরিটেট করে, কিন্তু উনি ওনার দৃঢ় শক্তিতে আছেন যে আমি এখানে হাত দিব, কুদাল মারবো, আরো যন্ত্র ইনভাইট করে আমার দরকার নাই, পরে আসে পরে থাকে। হয়তো এইভাবেই উনি চিন্তা করছেন সমাজের উচ্ছৃঙ্খলতা যাতে আর বাড়ে না। একটা শ্রেণী উচ্ছৃঙ্খল হয়ে বসে আছে, সুযোগ পাইলে যেমন সুবল দিবে, এই যে এইসব চিন্তা করে উনি সমাজে অস্থিরতা যদি আর বৃদ্ধি না হয়, হয়তো এই কারণে হয়তো নেত্রীর সিদ্ধান্ত ছাড়া এখানে কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই লাশের রাজনীতি তো ওরাই করেছে, বঙ্গবন্ধুর লাশ এই জন্য তো ওরা গৃহীত, যুগ যুগ ধরে গৃহীত থাকে, কিয়ামত পর্যন্ত ওদের জায়গা হয় না, গৃহীত থাকবে। কিন্তু উদারতা মহত্বের লক্ষণ। উনি সেই উদারতা, উদার মহিলা, বঙ্গবন্ধুর রক্তে বাহিত ওনার সমস্ত বডিতে, উনি উদার মনের মানুষের কথা। ওনার কাছে জায়গা থেকে যায় না, উনি মানুষের চোখের জল দেখলে সাথে সাথে উনি কেঁদে ফেলেন। এইগুলো শেখ হাসিনা। আপনি অতিরিক্ত আইজিপি হিসাবে যখন দায়িত্ব পালন করছিলেন, আপনার প্রেশারের কারণে আপনি চাকরি থেকে অব্যাহতি বা যেভাবে হোক আপনি আসার পরে 21 আগস্টের গ্রেনেড হামলার যে চিত্র হয়েছিল, যেহেতু আপনি প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিশ্চয়ই ঘটনাগুলি জানবেন যে কি ধরনের পরিকল্পনা তৈরি করা হয়েছিল, কি ধরনের অ্যাম্বুশ প্ল্যান করা হয়েছিল, কি ধরনের কৌশল অর্থাৎ হামলার কৌশল তৈরি করা হয়েছিল, সেটা আপনি আপনার জ্ঞানে বুঝবেন। সেক্ষেত্রে এই যারা এত নীল নকশা বাস্তবায়ন করে
24টি লাশকে শুইয়ে দিল, 500-র অধিক নেতাকর্মীদের শরীরে আজও যে স্প্লিন্টার রয়েছে, তাদের পরিবারকে আসলে শান্তি দিতে, তাদের পরিবারের কে সুবিচার দিতে 21 গ্রেনেড হামলায় যারা দণ্ডিত অপরাধী আছে তাদের বিচারটা অবিলম্বে কার্যকর আপনি দেখতে চান কিনা? এটা তো অবশ্যই 21 আগস্ট এটা একটা জেদের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ক্ষমতায় আসলো 96-এ, আপনারা হয়তো ভুলে গেছেন কি জানি না, ক্ষমতা ছাড়বে না খালেদা জিয়া, নেত্রী কেয়ারটেকার কনসেপশন ডেভেলপ করলেন প্রধান শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী। এটার উপরেই মানুষের একটা আন্দোলন শুরু হলো যে আমরা খালেদা জিয়ার অধীনে কোনো নির্বাচন চাবো না, যেহেতু মাগুরে একটা নির্বাচন হয়েছে, মিরপুরে আমার চোখের সামনে একটা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন হয়ে নাই। এইসব প্রেক্ষিতেই ওনার মাথায় একটা ডেভেলপ হয়েছে যে না, আমরা কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচন চাই। সেই নির্বাচন থেকেই ক্ষোভটা সৃষ্টি হয়েছে তাদের। তখন আমরা ওই আন্দোলন ক্রমশ আপনার হরতাল মিছিল চলতেই আছে দিনের পর দিন, প্রায় 30-40 ডেজ হয়ে গেছে। আমি তখন বাধ্য হয়ে একদিন দেখলাম যে এইভাবে তো আন্দোলন কত চলবে, মানুষের তো সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি বিঙ্গে পুলিশ অফিসার আমির, এই মেয়র হানিফ সাহেব তখন এটা অর্গানাইজ করছে। এর আগে প্রথমে করছে মহিউদ্দিন সাহেব, চিটাগাংয়ের মেয়র। সেখানে আমি চিটাগাং গেছি, সেখানে যোগাযোগ করছি। যোগাযোগ করে এসে আমি প্রধানমন্ত্রীকে বলছি যে আমি পুলিশ অফিসার থেকে আমি আপনার এই আন্দোলনে জয়েন করতে চাই। উনি তখন ওই মেয়র হানিফ সাহেবকে বলে দিলেন যে তাকে স্পেস করে দাও। আমি গেছি, আমার পুলিশ বাহিনীকে আমি আহ্বান করছি জনতার মঞ্চে যে আপনারা এই পুলিশের ভাইরা, এইটা হলো মানুষের অধিকারের আন্দোলন, এই আন্দোলনে আমরা শরিক হওয়া একান্ত বাঞ্ছনীয়। কাজে আজকে থেকে খালেদা জিয়ার পক্ষ ত্যাগ করো এবং এই জনতার আন্দোলন। এই যে আপনার যে ছাড়টা, আপনি যে পদত্যাগ করলেন, আপনার পদত্যাগটা আসলে পুলিশ বাহিনীর মধ্যে সেই সময় একটা রেভলিউশন তৈরি হয়েছে কিনা? আমাদের স্যার, আমাদের বস, আমাদের সিনিয়র, তিনি এই জনতার মঞ্চে আপনার তা বললাম, যদি সাধারণ মানুষের আন্দোলনের সাথে পিছনে একটা বড় শক্তি যোগান দেয়, এটা একটা বেগবান হয়। তা আমার সেই ভূমিকাটা হয়তো বেগবান হয়েছিল। ওটা বাংলাদেশের পুলিশ তখন একটা, এবং আন্তর্জাতিক বিশ্বে এটা প্রচার হয়েছে। এমন কোনো মিডিয়া নাই। আমি হোটেল শেরাটনে একটা রুমে ছিলাম, বাসাতে যাই না সিকিউরিটি পারপাসের জন্য। শেরাটন থেকে আমি আন্তর্জাতিক মিডিয়াতে বলছি যে ইয়েস, আমি পুলিশ অফিসার হিসেবে করছি, এটা নিয়ম নীতির বাইরে নয়, আমার নাগরিক অধিকার আছে, সেই অধিকার নিয়ে আমি মানুষের অধিকার আন্দোলনের জন্য আমি সম্পৃক্ত হয়েছি। মানুষের অধিকার আদায়ের আন্দোলনের জন্য, ভোটের অধিকার আসুক, কেয়ারটেকার আসুক। মুক্তিযুদ্ধের সময় যেমন হচ্ছে যারা প্রশাসনে ছিল তাদের অন্তর্ভুক্তি যেমন মুক্তিযুদ্ধকে একটা শক্তি দিয়েছে, ঠিক তেমনি জনতার মঞ্চের আন্দোলনটি যখন আপনার প্রশাসনিক লোক যুক্ত হয়েছে তখন আলাদা শক্তি দিয়েছে। আমার প্রশাসন যখন আমি জুডিশিয়াল সার্ভিসের লোক পর্যন্ত আমাদের সাথে জয়েন করছে। মাহফুজুর রহমান সাহেব ডিস্ট্রিক্ট জাজ ছিল, উনিও জয়েন করছে। সবাই, আমার তো 73 বেসে আমার মনে হয় যে অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে সবাই যোগদান করছে। আর পুলিশ সার্ভিস তো আমি যেহেতু আমি উঠছি জনতার মঞ্চে, আমার পুলিশ বাহিনীর বাইরে আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। সেই সময় তারা, এমন কোনো জেলা নাই যে তারা সাড়া দেয় নাই। সব জায়গায় মৌলভীবাজারে হয়েছে, সিলেটের জনতার মঞ্চ হয়েছে, চট্টগ্রাম তো মেয়র মহিউদ্দিন ভাই ছিলেন, উনি তো অহরহ চলে গেছেন। জনতার মঞ্চের আগেও আমরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু করছিলাম সেই চট্টগ্রামে, সেটার মধ্যেও আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে মিলে আমরা কাজ করছি। এগুলা একটা জিনিস হয়েছে কি, আমরা আওয়ামী লীগ 21টা বছর নিগৃহীত হয়ে চলছিল। আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধুর 15 আগস্ট পালন করার কষ্ট করছিল তখন, সেখানেও আমাদের কষ্ট হইতো। পুলিশ বাহিনী দিয়ে আমরা ছেলেরা মেয়েরা যেখানে তারা একটু মিলাদ বা সিডনি করবে, এটাও তারা করতে দিত না। এই যে জিয়ার প্রশাসন তো আছেই, এরশাদের প্রশাসন এইসব করছে, এগুলো আমরা প্রোটেকশন দিতে হয়েছে। যেহেতু আমরা সেই সময়ে পুলিশ সার্ভিসে ছিলাম, বোধহয় আমরা এতটুকু করতে পারছি। এবং আমাদের উপরে যত রিপ্রেশন আসছে, আমি আমার 7 বছর আমার হিল ট্যাক্সে চাকরি করতে হয়েছিল এই ফটোর জন্য। ওই পিছনে দেখেন একটা ফটো, আমি আপনাদের দর্শকদেরকে ছবিটি দেখাবো। এই ফটোটা দেখেন, এই ফটোটা ছিল আমার টেবিলে থাকতো সবসময় সরকারি অফিসে। এগুলো সবাই দেখলে ইরিটেট হইতো, আরে ফটো কেন? আমি বললাম যে আপনি সেলিউট করেন, তার মধ্যে কথা বলেন, বঙ্গবন্ধুকে আগে সেলিউট করেন। আমরা একটা সাহস মনে থাকে, ন্যায়ের পক্ষে সাহস থাকতে হয় এবং সত্য জিনিসের উপরেই সাহস আসে। বঙ্গবন্ধু কন্যাকে 2007 সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়, সাব জেলে রাখা হয়। আপনার প্রিয় নেত্রী, আপনার আদর্শের পিতার সন্তান, আপনার আদর্শের বোন, তিনি মানে গ্রেপ্তার, আপনি কিভাবে বসে থাকবেন? কিভাবে 2 বছর আসলে আমি আন্দোলন করছি,
শালিমা মিরপুর শালি থানার মাঠে আমি বিশাল একটা মিটিং করেছি জিল্লুর রহমান সাহেবকে নিয়ে। জি, আমি যুবলীগের মহিলা অপু উকিল ছিল, তুহিন আরও আমাদের যুবলীগের ছাত্রলীগের ছেলে টেলে নিয়ে শক্তি আমার আছে। আর্মিদেরকে আমি বলছি যে দেখো, আজকে বঙ্গবন্ধুর কন্যা জেলখানা রেখে তোমরা আর্মি আমাদের উপর ডিপ্রেশন করতে আসো না, এটা খুব অন্যায় কাজ হবে। আর্মিকেও আমি থ্রেট দিছি তখন আর্মি টহল ছিল, আর্মিকে থ্রেট দিছি, বিশাল মিটিং করছি আমি, এবং ইমিডিয়েট রিলিজ চাইছি বঙ্গবন্ধুর কন্যাকে, নতুবা আন্দোলন আরও বেগবান হইতো। আমি ইমিডিয়েট রিলিজ চাইছি, যেটা কোনো ফলস তুমি নিয়ে আটকে রাখে দিবা শেখ মুজিবুর মায়াকে, এটা তো হইতে পারে না, ওটা গণমানুষের নেত্রী। এটা আন্দোলন আমরা বসে থাকি নাই, যে কোনো আঘাত এখনো আসুক না কেন, আমাদের কিছু পাইলাম না পাইলাম ওটা আমাদের কিছু বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয়টা আদর্শের মৃত্যুর জন্য না হয়। যদি শেখ হাসিনা নবম সংসদের নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করে তিনি সরকার গঠন করলেন এবং আপনাকে ডিবির প্রধান হিসেবে তিনি দায়িত্ব দিলেন, 3টি বছর দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে তো বঙ্গবন্ধুর খুনির সাথে আপনার একটা আলোচনা চলছে। 5ই জানুয়ারি নির্বাচন, আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই ত্যাগের মহিমা, অর্থাৎ তিনি তার সেই বড় বোন তাকে আলোচনার টেবিলে ডাকলেন, একটা সমঝোতা করে নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় বা নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিলেন। এই যে নির্বাচনের ট্রেনটিতে যখন শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে ডেকেছিলেন, তিনি যে নির্বাচনের ট্রেনে উঠতে পারেননি, এটি আপনি যেটা বললেন অন্যতম শিরা মূর্খতা কিনা, শিরা মানে বোকামি কিনা? She does not have a political knowledge at all. জি, সে রাজনীতি কি জিনিস সেটা বুঝে না সে খালেদা জিয়া। জি, ওই প্রজ্ঞা নাই, ওইসব রাজনীতি উঁচু মাপের নেতা নেত্রীদের সাথে তো ওনার কোনো সম্পর্ক নাই, নাইডার ন্যাশনাল নলে ইন্টারন্যাশনালি। আর আমাদের বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধু জীবিত থাকতে অবস্থায় অন্যান্য দেশের নেতা নেত্রী, বিশেষ করে ইন্দিরা গান্ধীর তো একবারে অতি সান্নিধ্যে ছিলেন। আমি ওনার আত্মজীবনী পড়েন, ইন্দিরা গান্ধী ওনাকে ওনার মেয়ে হিসাবে ওনাকে ট্রিট করছে, যে কতদিন উনি নির্বাসনে ছিলেন আফটার দি স্যাড ডেমাইজ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। ইন্দিরা গান্ধীর সান্নিধ্যে পেয়ে উনি অনেক কিছু শিখেছেন, ধৈর্য, চরম ধৈর্য ওনার, উনি ভেঙ্গে পড়ে নাই, ধৈর্য আছে ওনার। আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তো ধৈর্যশীলদের সাথে আমি আছি। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সান্নিধ্য পেয়ে যন্ত্র শেখ হাসিনা অনেক কিছু পেয়েছেন, তার একটি চিত্র আমরা দেখতে চাই। 71 সালে আমরা আমাদের প্রায় 1 কোটি জনগণ ভারতে গিয়েছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু আমাদেরকে জায়গা দিয়েছিলেন, আমাদের জীবনগুলি তিনি বাঁচানোর জন্য ভূমিকা রেখেছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্নেহ ছায়া পাওয়া যন্ত্র শেখ হাসিনা 2018 সালে নাফ নদীর ওপারে যে মানুষগুলি হত্যা হয়ে যাচ্ছিল, যে মানুষের জীবন চলে যাচ্ছিল, ঠিক তেমনি তিনিও তার শিক্ষাটাকে দেখালেন কিনা 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। অনেক কথা বলে, কিন্তু উনি অতি মানবী মহিলা বিদায়ী তো দৌড়ে গেছে নিগৃহীত মানুষের। ওই 71 সালের শরণার্থী শিবির আমাদেরকে দেখছে যেভাবে, ঠিক এইভাবেই উনি মানসিকভাবে জাগরণ দিছে ওনাকে, যার জন্য উনি গিয়ে জাফাইয়া পড়ছে। হয়তো আমাদের কিছু লস হচ্ছে, কিন্তু কোনো লস নাই। আল্লাহ সব মানুষের রিজিক দান করে, আল্লাহ ইন্নাল্লাহ রাউফুন রাজিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এখন অসহায় মানুষদেরকে যদি আপনার ঘরে আসি আশ্রয় নেয়, আপনি কোন বিচারে তাকে লাথি মারে বাইর করে দেবেন? এটা তো মানুষের ধর্ম, বিশেষ করে মুসলিম হয়ে আপনি এটা করতে পারবেন না। তাকে খাওয়ান দাওয়ান দিতে হবে। আর আপনি চিন্তা করেন কোত্থেকে খাওয়াবো? খাওয়ানোর মালিক উপরে বসে আছে। ইন্নাল্লাহ রাউফুন রাজিকিন, আল্লাহ কোরআনে এত বলছে আমি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এটা নিয়ে তো শেখ হাসিনা চিন্তা করেন যে খাওয়া আসে করতে, উনি মানবিকভাবে ওদের বাচ্চাদেরকে দেখছি কুলে নিয়ে উনি ইয়ে করতে দেখছি। এটি একটা অন্যতম রহমত হিসাবে আমরা দেখতে পাই কিনা, যে 12 লক্ষ রোহিঙ্গা আসলো, তাদের আকুতি, তারা তো মুসলিমের দোয়া তো আল্লাহ তার কাছে কবুল হয়, যে কবুল হওয়ার কারণেই কিন্তু করোনা কালীন অবস্থাটা আমাদের বাঙালির জন্য রহমত হলো কিনা। অর্থাৎ সারা বিশ্বে লাশের পর লাশ, সেখানে মাত্র কয়েকজন লাশ দিয়ে আমাদের কিন্তু করোনাটা আমরা পার করলাম। একটা শ্রেণী তো বসে আছে যে শেখ হাসিনা আজকে ইলিমিনেট হয়ে যাক, মানুষ মরুক, ফেমাইন হোক, দুর্ভিক্ষ 71-74 সালের মতো আসুক। এই 74 সালের দুর্ভিক্ষ এটা আর্টিফিশিয়াল করছে কিছুটা। আমি নিজে তো, আমরা তো ঢাকা শহরে বহু মালামাল খাদ্যদ্রব্য আমি দেখছি যে সন্ধ্যা হলে আমি বুড়িগঙ্গা নদীর পাড়ে টহল দিতাম পুলিশ নিয়ে, খাদ্যদ্রব্য নিজে ফেলে দিত নদীতে নিয়ে। এই আমার এসপি মাহবুব এখনও বেঁচে আছেন, উনি বলছেন যে তুমি ফায়ার দিও নৌকার উপরে। আমি ফায়ারও করছি অনেক নৌকার উপরে, টু ক্রিয়েট এ হ্যাভক ইন দ্য সোসাইটি। একটা অংশ থাকে, যতক্ষণই আপনি একটা ভালো চেয়ারে থাকবেন, আর শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছেন, এটা একটা বিশাল একটা জনগোষ্ঠী ছিল, এটা তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানের প্রিয় পাকিস্তান তারা ভেঙে গেছে, এটা তাদের মনের একটা জ্বালা ছিল।
যার জন্য আমাদের কিছু কষ্ট করতে হয়েছে, কিন্তু কষ্ট করেও লাভ হয়েছে। ইমানই সত্যি সবসময় বিজয় হয়। ইন্নাল্লাহ মাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছে যে আমি ইমানদারের সাথে আছি। তো নিশ্চয়ই যতক্ষণ আমার ইমান ঠিক থাকবে, আল্লাহ আমার সহায় থাকলে কেউ কিছু করতে পারবে না। ইমানদারের সাথে আছি, এটা নিয়ে একটি প্রশ্ন আসলে, আওয়ামী লীগ করলে ধর্ম থাকবে না, আওয়ামী লীগ করলে দেশটা ভারত হয়ে যাবে, মসজিদ উলুধ্বনি হবে, এই ধরনের বেইমানি কথাবার্তা আওয়ামী লীগের নামের আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেটি চিরকালের জন্য বুমেরাং হয়ে গেল কিনা? 500 উপজেলায় 560টি মসজিদ কমপ্লেক্স করে জানতে শিখেছে না, শ্বেত পাথরের তৈরি উঁচু উঁচু প্রায় 15 থেকে 20 কোটি টাকা। তো বললাম বিজ্ঞতা, প্রথমে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকতে হইব ক্রিয়েটর স্রষ্টার কাছে, যে আমরা প্রথম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মুসলমান হইছি। আমি হিন্দু হইতে পারতাম, আপনি খ্রিস্টান হইতে পারতেন। আমি হিন্দু হইলে দেখতেন যে কত মূর্তি থাকতো। আমি হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করতেছি, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্মের প্রতি আমিও শ্রদ্ধাশীল। কিন্তু আমি মুসলমানের কমিউনিটির জন্ম হিসেবে আমি হ্যাপি। আমি তো বুঝতে পারতেছি আমি কি পাচ্ছি আর ওরা কি হারাচ্ছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই জন্য মুসলমানের ধলি গ্রন্থ যারা পড়বে এবং অর্থ সহ পড়বে, তারা বুঝবে যে কি করণীয় এবং কি বর্জনীয়। বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ হইল হলি কুরআন, যেটা আমার এখানে আছে। আমি সবসময় 2-3 ঘন্টা পড়ি। এই বাংলা তর্জমাটাও আছে এখানে, আমি তা নিয়ে পড়ি। কোথায় কি বলছে আল্লাহ তাআলা, তো এগুলোই বলছে যে মানব প্রেম হইল সবচেয়ে উপরে। আপনি আল্লাহ সৃষ্টি করেছে মানব, খালাকাল ইনসান। আপনি প্রথমে দুনিয়াতে আসিয়া বিভিন্ন ধর্ম আপনি গ্রহণ করে নিয়েছেন, কিন্তু ইনসান সৃষ্টি করছে প্রথমে আল্লাহ তাআলা। প্রথমে মানুষ, তারপরে ধর্ম। আমরা প্রথমে মানবতাকে প্রথমে স্থান দিতে হবে। সে কোন ধর্মের এটা নিয়ে বিচার করে রাজনীতিও চলবে না, কোনো দেশের সুন্দরভাবে দেশও চলবে না। আজকে অনাচার, অবিচার, অত্যাচার সবকিছু আপনি যদি ইমানদার মানুষ হয়ে যায়, এই একটা পয়সাও রাষ্ট্রের নষ্ট করবে না। সে সবসময় যখন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট হয়, কিছুটা ভালো হচ্ছে, কিছুটা খারাপও হচ্ছে, যদি ইমানদার লোকে হয়, সে বলে যে আমার রাষ্ট্র, এই পয়সাটা আমি নষ্ট করবো না। তো ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। এই জন্য আমি বলছি যে সবাইকে অ্যাপিল করবো, অন্তত ধর্ম যার যার তা, কিন্তু ইমান তো সব ধর্মের মধ্যে আছে। যে আপনি একজন পারফেক্ট মানুষ হন, মানুষ হইতে গেলে আপনার এই কোয়ালিটি থাকবে। আপনার সর্বপ্রথম থাকতে হলে আপনার ইমান ঠিক থাকতে হবে, আপনার ন্যায় কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। এটাই হলো এথিক্স অফ দ্য এভরি রিলিজিয়ন। আপনি তো ইন্টারন্যাশনাল পুলিশের যে একটা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন, সেই ক্ষেত্রে জয়ন্তী শেখ হাসিনার ব্যাপারে বৈশ্বিক যে আলোচনাগুলি হয় বিশ্বের, তিনি ক্ষমতাধর ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা হয়, তিনি দায়িত্বশীলতার ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়, বিভিন্ন মিডিয়া তার ব্যাপারে আলোচনা করে, বিভিন্ন পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে, চ্যাম্পিয়ন অফ দি আর্ট, ভ্যাকসিন হিরো, মাদার অফ হিউম্যানিটি, সবই তার সম্মানের জায়গা। নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারগুলি নিয়ে অনেক আলোচনার মাঝে আপনি কি মনে করেন জয়ন্তী শেখ হাসিনার দায়িত্বের জায়গাগুলি, নেতৃত্বের জায়গাগুলি, মানবতার জায়গাগুলি, শান্তির জায়গাগুলি টাচ করলে, বিচার করলে, বিশ্লেষণ করলে জয়ন্তী শেখ হাসিনাকে আসলে নোবেল পুরস্কার আগে দেওয়া হতো কিনা, বা দেওয়া উচিত কিনা, বা কবে নাগাদ তিনি পেতে পারেন বলে আপনি মনে করেন? এটা ধরেন বঙ্গবন্ধুর কন্যা, উনি কেন ভিক্ষা করবে নোবেল পুরস্কার জন্য? আমার তো মনে হয় না উনি লবিং করার কোনো দরকার নাই। মানুষের হৃদয়ে যদি অবস্থান করে থাকেন, নোবেল দিয়ে আমি কি করব? আমার হৃদয়ে একই ইস্যুতে কিন্তু অং সান সু চি নোবেল পুরস্কার পেয়েছে। জয়ন্তী শেখ হাসিনা কিন্তু তার সাথে আরো অনেকগুলো ইস্যু কিন্তু তার কাছে আছে, যেগুলো আছে, এগুলো কিছুটা পলিটিক্যাল, এটা গ্লোবাল পলিটিক্সের একটা ব্যবসা আছে এগুলোর মধ্যে। যেমন কি মালালা নামে একটা মেয়ে পাইছে আফগানিস্তানের, এটা একটা গ্লোবাল পলিটিক্সের মতো। নোবেল পুরস্কার যেমন বিশাল মহাত্ম আপনাকে আকাশে নিয়ে যাবে তা নয়। আমি কতটুকু করতে পারলাম আমার মানুষের জন্য। শেখ হাসিনা কি আমার দেশ ছাড়ে চলে যাবে নোবেল পুরস্কার পাইলে? এখানেই থাকতে হবে। এবং উনি উনার এই জনগোষ্ঠীকে নিয়ে যদি সুখে শান্তিতে জনগোষ্ঠীর মুখে যদি হাসি দেখতে পাই, ওটাই উনার সবচেয়ে বড় নোবেল। আমি নোবেল ধুইয়া তো আমি কিছু খাইতে পারবো না। টেকসই উন্নয়নের জন্য সৎ নেতৃত্বে ধারাবাহিকতা করার প্রয়োজন। এই কারণে যত শেখ হাসিনা একটানা 14 বছর দায়িত্ব পালন করেছিলেন, হৃদয় আমরা মেগা প্রকল্প পেয়েছি। 10 বছর ধরে নির্মাণকৃত পদ্মা সেতুটা আমরা পেলাম। যদি 5 বছর পর পর পরিবর্তন হতো, তাহলে কিন্তু আমরা পদ্মা সেতুর মতো কোনো মেগা প্রকল্প দেখতে পেতাম না। সেক্ষেত্রে চীনাদের যে বুথটা, তাদের প্রেসিডেন্টকে তারা আজীবন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। রাশিয়ান বুথ, তারা ভ্লাদিমির পুতিনকে একের পর এক টানা চাইছে। একটানা 17 বছর তিনি দায়িত্ব পালন করেছেন বিদায় রাশিয়া অন্যতম পরাশক্তিতে চলে গেছে। যেহেতু শেখ হাসিনা দায়িত্ব পালনের কারণেই কিন্তু 14 বছর দায়িত্ব পালনের কারণে কিন্তু আমরা এই উন্নয়নগুলি পেয়েছি। এই আমাদের জনগণের বোধোদয়ের জায়গা নিয়ে আসলে আপনার কাছে প্রশ্ন, যে আমাদের যদি উন্নয়ন আমরা দেখতে চাই, আমরা যদি ভালো রাস্তায় হাঁটতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, তাহলে যার পিতা দিয়েছেন দেশ, তার কন্যার হাতেই নিরাপদ বাংলাদেশ,
এই স্লোগানটা হৃদয়ে হৃদয়ে আসলে মানে অন্তরে ছড়িয়ে পড়া দরকার কিনা? এটা শুধু স্লোগান বললে ভুল হবে, এটা রিয়েলিটি, জি, এটা বাস্তব। জি, ভালো নেতৃত্ব যদি আপনার পরিবারে ভালো নেতৃত্ব না থাকে, এই পরিবার ভালো হবে না। তো উনি গোটা আজকে 8 কোটি 20 কোটি মানুষের দেশ হয়ে গেছে বাংলাদেশ। আমার তো মনে হয় উনার থেকে যদি 1 কেজি ওজনের একজন ভালো নেতা পাওয়া যায়, উনি 10 টন বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে এত বছর যাবত, আপনারা রিপ্লেস করেন, কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না, বিকল্প নাই। পার আসেন, জি, শেখ হাসিনাও রেডি আছে, আমি বোঝা থেকে আমাকে রিডিম দেন, আমি মনে করি যে উনিও বাঁচবেন যে কদিন আছে। দুনিয়াতে তো মানুষের একটা সার্টেন টাইম আছে, এরপরে তো পারবে না। আমাদের লিমিটেশনস অফ লাইফ আল্লাহ দিয়া দিছে, ডিমার্কেশন লাইন, এটা ক্রস করতে কেউ পারবে না, পিছাইতে পারবে না। কাজেই এটা উনি আমাদের জন্য ব্লেসিংস, বাঙালি জাতির জন্য হি ইজ দি ব্লেসিংস অফ ফর আস, অল অফ আস। উনি বেঁচে ছিলেন বেঁধে আজকে আমরা এই অবস্থায় আছি। বঙ্গবন্ধু চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন এবং সর্বোচ্চ বেহেশতে ওনাকে স্থান দেয়, এটা আমরা দোয়া করি। কিন্তু উনি যদি ওনার 2 সন্তান রেখে রাখতেন, শেখ রেহানা, শেখ হাসিনা, তাহলে আমরা যে এটা অকল্পনীয় যে কি অবস্থা হয়তো দেশে, আমি নিজেই চিন্তা করতে পারি, অঙ্ক মিলাইতে পারি না। উনি আসে বিদায় আমরা এখনো একটা সিম্বলিক প্রতীকীর জিরোর মধ্যে আছি, ছায়াতলে আছি। উনি দীর্ঘজীবী হোক এবং আমরা সমস্ত বাঙালি যারা আছে, বাংলাদেশের ভাষাভাষী মানুষ, নিঃসংকোচে ওনার উপর আস্থা বিশ্বাস রাখা উচিত। এবং ওনার মাঝে এমন কোয়ালিটি লেফট নাই যে ওনার মাঝে সেই কোয়ালিটি নাই। আপনি ধর্মকর্ম বলেন, ইমানদারি কাজ করলেন, মানে চুরি বাটপাড়ি থেকে উনি খুবই মানে সচেতন হচ্ছে। আপনার বলতে হচ্ছে না কেন, হচ্ছে। এত বড় জনগোষ্ঠীর মধ্যে তো চুর বাটপাড় থাকবেই, তারপরে উনি সমীয়ভাবে ধরে রাখছেন। কোন জিনিসটা আমরা এখন, এই তো করোনার টাইম গেল, আমরা অস্থির হয়ে গেছিলাম মনে, আমার বাসার মগবাজারে চতুর্দিকে অ্যাম্বুলেন্স, আল্লাহ আর কদিন আসি জানি না, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে আসছি। ওফা ইদু আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, হে আল্লাহ আমার ভালো মন্দ তোমার কাছে আমি সারেন্ডার করলাম। জি, আমি জানি যে করোনা এখানে মরছে, ওই বাসায় মরছে, ইন্নাস সালাতা ওয়া নুসুকা ওয়া মাহইয়াল মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন। জি, কিন্তু এই শেখ হাসিনা দেখেন করোনার ইনজেকশনের জন্য পাগল হয়ে গেছে বিশ্ব চলছে। এবং উনি এই যে আজকে পয়সা বলে, টাকা পয়সার চিন্তা করে রাখো যে আমার মানুষ বাঁচাইতে হবে, তার ভিতরে যদি মানব প্রেম না থাকতো তাহলে কি উনি এত অস্থির হইতে পারতো? কাজে আজকে আমরা ভ্যাকসিন হয়েছে, কিছুটা মনের প্রশ্ন দিয়ে, তার মৃত্যু তো আল্লাহর হাতে, ভ্যাকসিন দিলেও হবে, না দিলেও হয়ে যাবে। তারপরে এই যে মানবিক মূল্যবোধের মানুষ আমরা পাইছি প্রধানমন্ত্রী হিসাবে, এটা হলো আমাদের চরম পাওয়া। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি হলো, পিএইচসি হয়ে গেল বিসিএস। আপনি প্রথম বিসিএস এর পুলিশ ক্যাডারের দায়িত্বশীল। আজকে এই মুহূর্তে 40-42তম বিসিএস ক্যাডার চলছে। আপনারা অগ্রজ, অনুজরা আসবে, যারা বিসিএস প্রশাসনে আছে, বিসিএস পুলিশে আছে, অনেকের জন্যই আপনার হৃদয়ের কিছু কথা আসলে বলা দরকার প্রজন্মের, যে আমাদের এই আলোচনা 100 বছর 500 বছর থেকে যাবে। যারা বিসিএস এ আসতে চায়, যারা সফল হতে চায়, যারা শিক্ষা সংস্কৃতিকে ধারণ করে স্মার্ট হতে চায়, তৎকালীন বিসিএস এর অবস্থা, তৎকালীন শিক্ষার ব্যবস্থা, বর্তমান অবস্থা, ভবিষ্যতের ব্যবস্থার উপর ভিত্তি করে যারা বিসিএস গোল জয় করতে চায়, যারা বিশেষ ক্যাডার হতে চায়, তাদের জন্য আপনার বক্তব্য? এ প্রসঙ্গে আমি বলতে পারি না, আমার যখন বিসিএস পরীক্ষা হলো, আমার বাইবা যেদিন হয়, আমার বোর্ডে ছিলেন একজন লার্নেড মেম্বার মিস্টার লাহেরি, উনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমাকে প্রশ্ন করছিলেন, টু হোম সার্ভিস ডু ইউ লাইক টু হ্যাভ, তুমি কোন সার্ভিসে যাইতে চাও, পছন্দ করো? আমি বললাম, আই হ্যাভ নো ফ্যাসিনেশন স্যার, আই উড লাইক টু সার্ভ দ্য হিউম্যানিটি। আচ্ছা, আমার কোনো পছন্দ নাই, যেখানে মানবতার সেবা আছে এখানে আমাকে দেন। আর কোনো দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে, হোয়াট এ চয়েস, কোনো দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে যে ইউ ক্যান গো নাও। পরে দেখি যে আমাকে পুলিশ সার্ভিসে একটা চিঠি গেছে আমার অ্যাড্রেসে, পুলিশ। এই যে চাওয়া পাওয়া, এটা আল্লাহর কাছে। এখন আমি কি করণীয়, বা আমি যে পুলিশ অফিসার হব, মানুষের উপকার করতে পারবো, আমি কতটুকু করতে পারছি জানি না। যেখানে আমি চাকরি করছি ওই এলাকার মানুষ বলতে পারে যে আমি কতটুকু করে গেছি, বা এই ঢাকা জেলায় মানুষ বলতে পারে যে যারা এই যে আজকে বিএনপি যারা করতেছে, শহীদুদ্দিন আনি, বরকতুল্লাহ বললো, নাসিরুদ্দিন পিটুটি, আমি বলছি না, ইট ইজ অফিস অফ দি গভর্নমেন্ট। আপনারা আসেন, চা নাস্তা খাবেন, আমার সাথে বসবেন, চা খাবেন, এটা গভর্নমেন্টের অফিস। আমি কিন্তু দলবাজি করি না। যখন আমরা একটা চেয়ার বসবো, আমরা এখানে দলবাজি করবো, সব মানুষকে আমার দেখতে হবে। জাস্ট এইভাবে আমিও নতুন প্রজন্মের যারা
পুলিশ সার্ভিসে আদার ক্যাডার আছে, মানুষকে আগে ভালোবাসতে হবে এবং অন্যায়ের কাছে মাথা নত করতে দিবে না। কেউ অন্যায়কারীকেও কাছে কোনো সময় আপনি অন্যায়কে প্রতিহত করা, এটা হইল পবিত্র দায়িত্ব সার্ভিসের। সে দলের লোক হয়ে হোক আর আপনার দলের বাইরের লোকই হোক। আজকে শেখ হাসিনার দল আওয়ামী লীগে আছে, একটা ছেলে যদি ডাহাতি বাটফারি করে সে পার পেয়ে যায়, রেপ টেপ করে, সে কি ভালো বলবে পুলিশ আমাকে? আমি তার 14 পুরুষ উদ্ধার করতে হবে। তাও এটা হইলো পুলিশিং। আর আমি তো আন্তর্জাতিক পুলিশ সংস্থার মেম্বার বলছেন, আমার মনে আছে হাঙ্গেরিতে একটা কনফারেন্সে গেছিলাম, একজন ডাইরেক্টর অফ দি আইএসিবি বলছিল, এ কান্ট্রি ইজ গুড কান্ট্রি হোয়ার দেয়ার ইজ বেস্ট পুলিশিং। এক রাষ্ট্র সবচেয়ে ভালো রাষ্ট্র যেতে সুন্দর পুলিশিং থাকে, গুড পুলিশিং আছে, গুড পুলিশিং আছে। কাজেই পুলিশ সার্ভিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দি ফান্ডামেন্টাল কন্ডিশন ফর এ ডেভেলপমেন্ট অফ এ নেশন। কাজে এটা আমাদের গুরুদায়িত্ব সবচেয়ে বেশি পুলিশ সার্ভিসের উপরে। যদিও আমরা অ্যাডমিন ক্যাডার সচিব হয়ে আমাদের সচিব হওয়ার দরকার তো নাই। সাধারণ মানুষকে যদি আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখতে পারি, সাধারণ গ্রামেগঞ্জে মানুষ যদি তার নিরাপত্তাহীনতায় না ভুগতে পারে আমাদের পরিচালনে, তো এটাই তো সুন্দর দেশ হবে। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের জনগণ যে অপরাধগুলি করে, সেই অপরাধগুলি কিন্তু পুলিশের কেউ করে না, কিন্তু এই অপরাধীদেরকে হ্যান্ডেল পুলিশকে করতে হয়। তো এই হ্যান্ডেলিং করতে যে কোমল অনুভূতিগুলি ভোতা হয় কিনা, অর্থাৎ মা হত্যা করে আসছে, সন্তান হত্যা করে আসছে, স্বামী হত্যা করে নারী আপনার কাছে আসছে, ওকে আপনার খাইতে দিতে হবে, ওকে আপনার কাস্টডির ব্যবস্থা করতে হবে, ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, এই সমস্ত ঘৃণ্য অপরাধীদের সাথে চলতে গেলে কোমল অনুভূতিগুলি আসলে ভোতা হয়ে যায় কিনা আসলে? না, আমাদের তো কাজ, আপনার একটা ভীষণ থাকে যে আমার ওই টার্গেটে পৌঁছতে হবে। টার্গেটে পৌঁছতে গেলে অনেকগুলো ব্যাড সিচুয়েশন, গুড সিচুয়েশন ওভারকাম করতে হবে। সাপোজ আমি একবার মায়ামিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম আইএসিপির মেম্বার হিসাবে। সন্ধ্যার পরে একটু বাইরে এসে যে একটু ঘুরি, তো একটা ওয়াশিংটন স্টোর ডিসি মায়ামিতে একটা দোকান দেখলাম, ডিপার্টমেন্ট স্টোর। আমি চাইলাম ওটা ঢুকে কিছু নিজের খাওয়া দাওয়া, ওইখানে আমি হোটেলের খাওয়া পছন্দ করতেছি না, বাঙালি দুইটা ছেলে দেখে আমি ওখানে ঢুকলাম। তো ঢুকে কিছু প্রেস্টিজাইজ মিল্ক এন্ড আদার্স কিনে যাব হোটেলে, এর মধ্যে আমাকে বাঙালি ছেলেটা বলতেছে, ডোন্ট গো আউট ফ্রম দি রুম। আমি পুলিশ ডাকি, কারণ এখানে মাগার্স বেশি, আপনাকে হোটেলে যাওয়ার সময় সব নিয়ে যায় উঠে। আচ্ছা, তো মায়ামি সিটিতে চিন্তা করেন, তো ওইখানকার মায়ামি সি বিচ পুলিশ আছে। তো কল করছে, দেখি যে মহিলা পুলিশ তাগড়া 2-3 জন আসছে গাড়ি নিয়ে। আমি বললাম, আমি আইডেন্টিটি দিলাম যে আই এম সো অ্যান্ড সো, আইড লাইক টু গো টু মাই হোটেল। সি বিচের পারেই হোটেলটা মায়ামিতে, ওয়াশিংটন হোটেল কি জানি কোনটা, মেরিয়ট হোটেল। বলো স্যার ওকে ওকে ওকে। আমি বললাম যে ওয়াই ডোন্ট ইউ রাউন্ড আপ দিস মাগার্স, ইফ ইউ টাচ দেম দে আর অল ড্রাগ এডিক্টস। তাদেরকে টাচ করলে আমার ডাক্তার আনতে হবে, করতে হবে, সেই করতে হবে, লট অফ হ্যাসেলস, সো দ্যাটস ওয়াই ইউ ডোন্ট টাচ দেম। ইউ প্লিজ কাম আজ হোয়েনেভার ইউ লাইক টু গো আউট ফ্রম দি হাউস, প্লিজ কল আস। নাম্বার আমাকে দিল, বলো যে আমাকে আমরা প্রোটেকশন দিব, আপনার নিয়ে দেবো। এখানে মাগার্স আছে, সন্ধ্যার পরে আফটার সানসেট দে বিকাম অ্যারোগেন্ট। তো এইসব হ্যাসেল আমেরিকাতেও ফেস করতেছে, এখনো করে তারা। আমেরিকাতে এমনও আছে, ধরেন সন্ধ্যার পরে বাঙালি ড্রাইভার দেখলে সাদা চামড়া লোকরা হাই বলে, গাড়িটা থামাও, কিন্তু কালো ড্রাইভার দেখলে কোনো গাড়িতে ওঠে না। আচ্ছা, ভয় পায়, ভয় পায়, কারণ এরা ডেঞ্জারাস টাইপের। তারা কোনটা ভালো কোনটা খারাপ বোঝা খুব মুসিবত। কাজে আমাদের দেশ তো একটা ছোট দেশ, আমার কমিউনিটি ছোট, আমরা একই কালারের মানুষ, একই ভাষাভাষী মানুষ, আমাদের জন্য এগুলা হ্যান্ডেল করতে সমস্যা আছে। এখন শান্তময় পরিবেশ, চুরি ছিনতাইগুলো এখন নাই বললেই চলে, এটা সমস্যা না। এগুলা এত বড় জনগোষ্ঠীর মধ্যে আমাদের যে ইমিউনিটিস আছে, এটা কিছুই না। আমাদের একটা থানার আজকে দেখেন, আপনি ধরেন সাপোজ রমনাতায় ধরেন, রমনাতায় অন্তত 10টা-15টা গাড়ি থাকা উচিত ছিল, পেট্রোলিং গাড়ি আছে হয়তো 2টা বা 3টা, একটা গাড়ি চেঞ্জ হয়তো আরেকটা উঠে। আমাদের আরো ইমিউনিটিস বাড়াইতে হবে। পুলিশের উপরে বেশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল রাখতে গেলে পুলিশ পেট্রোলিং বাড়াইতে হবে, ইন্টেন্সিভ পুলিশ পেট্রোলিং করতে হবে, এবং তাদের ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো আরো বৃদ্ধি করতে হবে। মোটিভেশন এবং বড় বড় সোশ্যাল সায়েন্টিস্ট এবং মানবিক শিক্ষা দিতে হবে পুলিশ। কিন্তু নৈতিকতার চেইন অফ কমান্ডটা আসলে একটু বেশি প্রয়োজন কিনা। মাঝে মাঝে দেখা যায় যে ঘৃণ্য অনেক বড় বড় অপরাধে জড়িত হয়ে যায় পুলিশের দায়িত্বশীলরা। এটি একটা বাহিনীকে ব্যাপক আকারে কলঙ্কিত করে। ভেরি কারেক্ট ইউ সেড। এটা হলো পার্সোনাল কন্ট্যাক্টে যদি কোনো পুলিশ চলে যায়, কোনো হয়তো সে মেন্টালি ট্রিট হয়ে যায়, হয়তো কোনো সময় ড্রাগ অ্যাডিক্টসদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেলে, ড্রাগ অ্যাডিক্টসের সাথে ড্রাগস অ্যাডিক্টস হয়ে গেল, মানুষ তো
এরকম হয়ে যায়। ঠিক আছে, নজরদারিটা যদি বাড়ানো, এইটা আমি বলছি, এইটাই আমাদের সুপারভিশন অফিসারের প্রতি আমার, অর্থাৎ বিপথে যাওয়ার আগে পুলিশটি বিপথে যাওয়ার আগেই যেন তাকে থামানো যায়। প্রতিটা পুলিশ লাইনে তো আছেই, এবং আরো ইনস্টিটিউটগুলো করা উচিত যাতে মানবিক শিক্ষা দেওয়া যায় পুলিশগুলোকে। যে পুলিশে ঢুকার পরে একটা ফিজিক্যাল ট্রেনিং এর পরে যখন তারা কাজে কর্মে নামবে, তার প্রত্যেক ওই মানে মাসে বা বছরে একদিন দিলে হবে না, বেস বাই বেস রোটেশন চলতেই হবে বছরের পর বছর। যেমন ইউনিভার্সিটি টিচার গেলেন সোশ্যাল সায়েন্সের, অন্যান্য টিচার যেটা একাডেমিতে হয়, পুলিশ একাডেমিতে। আমরা যখন ক্যাডেট ছিলাম রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসতেন, আমাদের লেকচার দিয়ে যাইতেন। মোটিভেশন লেকচারে হয় কি, মানুষ অনেক মোটিভেটেড হয়ে হয়। এই জন্য এইভাবে আমাদের পুলিশের সময় পায় না, তাদেরকে এই বেচ বাই বেচ তাদেরকে প্রতি বছর একটা ট্রেনিং প্রোগ্রাম করা চালু করা উচিত। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখা যেগুলি আছে, এসবি বা ডিবি, এই শাখাগুলিকে আরো সমৃদ্ধ করে ওই শাখাগুলির নেতৃবৃন্দ গুলাকে যে পুলিশ লাইনের উপরে বা পুলিশের প্রতিটি থানার উপরে যদি নজরদারিগুলি রাখা হয়, তাহলে বিপথে যাওয়া ভাইকে যে থামিয়ে দেবে, তুমি বিপথে যেও না ভাই, আমি কিন্তু সিভিল ড্রেসে তোমার পাশে আছি। ওইটাই বলতেছি আমি, মোটিভেশনাল একাডেমি আমাদের খুবই প্রয়োজন প্রতিটা ডিস্ট্রিক্টে। এটা বেশি কষ্ট লাগে না, আর পুলিশের বাজেট আরো বাড়াইতে হবে। এই গতানুগতিক বাজেট দিয়ে পুলিশকে সমৃদ্ধি করার কারণে পুলিশের বাজেটে অনেক হেসেল আছে, বিভিন্ন স্তর ক্রস করিয়ে বাজেট ফাঁস হয়। রাষ্ট্রমন্ত্রী এককভাবে তো এটা পুলিশ করতে পারবে না, উনি ডিভিশন বা আমার মনে হয় যে পলিটিক্যাল মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট করা উচিত, যাতে প্রতিটা ডিভিশনে একজন রাষ্ট্রমন্ত্রী দিয়ে কত আপনি এতগুলা পুলিশ, ফায়ার ব্রিগেড, হাবিজাবি অনেকটা সুপারভিশন করে খুব কষ্ট হয়ে যায় ওনার জন্য। কাজে এটা আরো দেখেন, আমার মতো যে ওনাকে আরো একটু স্প্রেড আউট করতে হয়, ওনার সাহায্যকারী হিসেবে আর কিছু দেওয়া উচিত। স্টেট মিনিস্টার করে দেখেন আরো দুইটা ডিভিশন মিলে একজন স্টেট মিনিস্টার, একটা সাইড তারা দেখে, ফায়ার ব্রিগেড একজন দেখো, জেলখানা একজন দেখো। জেলখানাও একটা বিরাট মানে অপরাধের একটা স্বর্গ, ওই জেলখানার জন্য একজন স্টেট মিনিস্টার দেখ স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই। তাহলে হয়তো কি, যত আপনি মানে আপনার লোড শেয়ার করবেন, এতই কাজ ভালো হবে। এটা হইলো আমার ব্যক্তিগত একটা পারসেপশন। আপনার এই পারসেপশনগুলি অবশ্যই যাতে শেখ হাসিনা গোয়েন্দা বিভাগ বিচার করবেন, পর্যালোচনা পরিষদ বিচার করবেন, অনেক মন্ত্রণালয় কিন্তু ফাঁকায় পড়ে আছে অনেকটা, তেমন কাজই নাই। একটা অধিদপ্তর দিয়ে কিন্তু চালানো সম্ভব। মাথায় মাথায় 10 টন বোঝা রাখা হয়েছে, কোস্ট গার্ড আবার তার একটা, কোন দিকে যাবে সে? তারে অন্তত আরো তিনজন স্টেট মিনিস্টার তাকে দেওয়া উচিত, একজনকে ডিভিশন করে তার বাইবার করে দেওয়া কাজের দায়িত্ব। ফায়ার ব্রিগেড, জেল মানে জেলখানা, এগুলা বাংলাদেশের জেলখানা তো কম না, অনেক কয়েদি হন, অত্যাধুনিক জঙ্গি টঙ্গি সব, এগুলারে সবসময় যে একজন স্টেট মিনিস্টার থাকলে জায়গায় জায়গায় গেল, মোটিভেশন করলো, জেলের যারা কারারক্ষী তাদের মোটিভেশন করে দিল, একজন লিডার পলিটিক্যাল ব্যক্তিত্ব থাকা উচিত মনে করি। আমরা বিসিএস জয়ের আলোচনার মতো করে এই আলোচনাটি স্পেশালি রিপোর্টটা করব দর্শকদের জন্য, যেহেতু আপনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, জীবনের বাংলাদেশের পুলিশের সূচনা লগ্নেই আপনার জীবনের পথ চলা শুরু হয়ে যেতে হয়েছে। আমরা অনেক আলোচনা করলাম, একটি আলোচনা দিয়ে আমরা অনুষ্ঠান আপাতত শেষের দিকে যাব। একটা জিনিস আমার খুব বেশি ইরিটেট হয়, জি আমি আপনার সময় নিচ্ছি, এই যে আমাদের দেশে গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাঘাট হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড একটা, আমার খুব ইরিটেট হয়ে দেখি। আমাদের দেশের আর্মি একটা বিশাল অর্গানাইজড সংগঠন, তাদের একটা ইঞ্জিনিয়ারিং কোর আছে, আমরা কি এই জিনিসটা করতে পারি না? পানি উন্নয়ন বোর্ড এবং গ্রামীণ অবকাঠামোর রাস্তাগুলোর টোটাল সুপারভিশনটা ইঞ্জিনিয়ারিং কোরের হাতে দিলে পরে হয়তো রাস্তাঘাট এবং ব্যাংক ইনভেস্টমেন্টগুলো আরও টেকসই হবে, আরও লংজিভিটি পাবে, এবং আমাদের অর্থেরও সাশ্রয় হবে। এবং বিভিন্ন দুর্যোগ আসলে, যেমন আজকে আমি টেলিভিশনে দেখলাম আমাদের সুনামগঞ্জের হাওরগুলার, এই যে বর্ষা আসলে বাদে সব ঢালু হয়ে যায়, সব মিসমার হয়ে যায়, কৃষকের কোনো ফসল পায় না। আপনি যেটি চাইছেন সেটি আমি এটা চাচ্ছি, আপনি যেটি চাইছেন বা আপনার প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটি হচ্ছে বাস্তবে যেটা কঠিন সেটি হলো, যে এলাকায় কাজ হবে ওই এলাকার সাংসদদের হাত থেকে চলে যাবে ওই প্রশাসনের হাতে। সংসদের ব্যাপার না, এটা জাতীয় সম্পদের ব্যাপার। আমার জাতীয় সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আমি একটা ভালো যোগ্য সম্পন্ন মানুষের হাতে দেই, আমার ক্ষতি তো কিছুটাই, সংসদের থেকে এখানে ক্ষতির কিছু আসে যায় না। আমার কতটা হইলো এটা যে আমি বারে বারে আমি প্রত্যেক বছর বাদ ভাঙবো, প্রত্যেক বছর টাকা দিব, এটা তো হইতে পারে না। কেমন তখন থেকে রাস্তায় বানাবো, রাস্তায় ভাঙতে থাকবে না। এটা আমরা দর্শকদের একটা চিত্র দেখাবো, কিছু রাস্তা কখনোই খারাপ হবে না, আর কিছু রাস্তা কখনোই ভালো হবে না। যেমন আপনি যাত্রাবাড়ি ফ্লাইওভারের
যে রাস্তাটা আছে, ফ্লাইওভার রাস্তাটা কখনো খারাপ হবে না, অর্থাৎ 10 বছরে একটু খারাপ হয় নাই। আর পাশে যেটা পাবলিক অর্থাৎ সরকারি রাস্তা যেটি রয়েছে সেটি 6 মাসের বেশি টেকে না। আমি বলছি তো আপনার টেকসই, যেমন পদ্মা সেতুতে আমি কয়েকবার গেছি, সেদিনও আমি ঘুরে আসছি, নফল নামাজ পড়ে পদ্মা সেতুকে আল্লাহর কাছে হেফাজত করে দিয়ে আসছি, যে আল্লাহ তোর স্থাপনাকে তুমি হেফাজত করো। আমি নিজে নামাজ পড়ছি পদ্মা সেতু দিয়া, আমি হেফাজত করে দিয়ে আসছি, কারণ আমি ওই অঞ্চলে চাকরি করছি, আসতে যাইতে আমার ঘাটে যাইতে হবে 4-5 ঘন্টা। এইটাই বলতেছিলাম যে আমাদের টেকসই উন্নয়নগুলোর মধ্যে আর্মিকে সম্পৃক্ত করলে আমাদের তো ক্ষতির কিছু নাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে তারা হাইলি ক্যালিবার্ড এবং অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স, এবং তাদের কাজের মান হচ্ছে সর্বকালের সর্বসেরা কাজের মান। হাতিঝিলটা তো ঠিক তেমনি একটা উদাহরণ। তারা পাথরগুলা মেশিন দিয়ে টেস্ট করে তারা রিসিভ করছে, তো এইটা যদি করতে পারে তারা তো এখানে 90% কন্ট্রিবিউশন পদ্মা সেতুতে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্স। এখন আপনাকে আরেকটি বিষয়, আমাদের জনগণের একটা ভোগান্তি হচ্ছে, যারা বাইক ব্যবহারকারী, মোটরসাইকেল ব্যবহারকারী, তারা আসলে ভাগ্য বিড়ম্বনার পর্যায়ে পড়েছে। আপনি যেটি বলেছেন, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সড়ক পরিবহন সেতু সচিবের বরাবর আপনার বক্তব্যটি এমন হওয়া দরকার কিনা, একটু পেট্রোল টিম বাড়িয়ে দিয়ে, অর্থাৎ সেনাবাহিনীর 2-3টা প্ল্যাটুন যদি ওখানে ডিউটি রেখে মোটরসাইকেল যাওয়ার ব্যবস্থাটি করে দেওয়া হয়, তাহলে আমাদের রাজস্ব আসবে, অনেক জনভোগান্তি কিন্তু থেকে আর্মির একটা ব্রিগেড হয়েছে অলরেডি। আরো যদি প্রয়োজন হয় আমাদের ইঞ্জিনিয়ারিং কোরকে সেখানে ডিপ্লয় করাটা, এখন ওই সময় পদ্মা সেতুর সময় একটা আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, যার কারণে কিছু এটা কোন যায়, এটা লংজিভিটি থাকতেই হবে, এটা তো সাস্টেইনেবল হইতে হবে। জি, কিন্তু জনগণের এই যে প্রচুর মানুষের যারা মোটরসাইকেলে যাতায়াত করে, যাদের সামর্থ্য নাই, তারা একটা ব্রিজের জন্য তাদের অনেক বড়, শুধুমাত্র পদ্মা সেতু পার হতে 300 টাকা করে মানে দেয়া লাগে। এটি বড় ধরনের একটা ভোগান্তি, এবং এটা লেন করা যেতে পারে। এটা ধরেন আর্মি ইঞ্জিনিয়ারিং কোরকে দিলে পরে আমার মনে হয় ভালো হবে। তাদের মধ্যে ক্যালিবার আছে, কিভাবে সাইডে তো জায়গা কিন্তু আছে, যথেষ্ট জায়গা আছে, এটা লেন করে দিলে হয়, লেন করে দিলে হয়। এই 5-6 ফুট জায়গা একদিকে সাইড করে দিলে হয়ে যায়, একদিকে যাওয়ারটা একদিকে আসারটা। জি, এটা আপনার বাস্তব প্রস্তাব সুন্দর হয়েছে, কিন্তু এটা আর্মি ইঞ্জিনিয়ারিং কোরকে দিতে হবে এবং ওরাই করতে হবে, এবং ওদেরই সুপারভিশনটা, যেহেতু একটা ব্রিগেড এখানে হয়ে গেছে অলরেডি, তাদের স্থাপনাও হয়ে গেছে, আমি দেখে আসছি। জি, আমার মনে হয় প্রস্তাবটা প্রধানমন্ত্রীর নজরে গেলে হয়তো উনি যদি একটু আদেশ নির্দেশ দেয়, ওনারা আর্মির চিফকে ডেকে যদি বলেন আমি ওনার ইঞ্জিনিয়ারিং কোর্স দরকার, আরেকটা ব্যাটালিয়ন বেড়ে যাবে, জি, শুধু এই কাজের জন্য, অসুবিধা তো নাই। রাজস্ব আয় তো আসবে, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের ছেলেগুলো যে কাজে থাকবে, কাজের মধ্যে থাকাটা একটা আনন্দের ব্যাপার। জি, তারও একটা আনন্দ পাবে, বসে থাকার কাজে থাকার মধ্যে আনন্দ আছে। জি, আমরা একটি আলোচনা দিই, আর্মি পুলিশ ব্যাপার না, সবাই সম্মিলিতভাবে যদি আমরা দেশকে সুন্দর করে চলতে পারি, অসুবিধা কি? আর্মি তো আমার বাইরের লোক না, আমার দেশের ছেলে সন্তান। আমরা একটি আলোচনা, আপাতত এই আলোচনা থেকে বিদায় নেব, পরবর্তী আবার আলোচনা আপনাকে যুক্ত করার প্রত্যাশা রাখছি। দ্বাদশ সংসদ নির্বাচন, যত শিখেছেন আপনাকে 2018 সালের নির্বাচনের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন কুলাউড়া তথা মৌলভীবাজার 3 থেকে, আবারও আসছে দ্বাদশ সংসদ নির্বাচন। যদি টেকসই নেতৃত্বের যে কথাটি আপনি যেহেতু একটা সৎ নেতৃত্ব নিজের মাঝে ধারণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার চেতনা আপনারও জায়গা আছে, 300 আসনের একটি সংসদীয় আসনও যদি আপনি দায়িত্ব পান, তাহলে কুলাউড়াকে উন্নয়নের অন্যতম রোল মডেলে নিয়ে যাওয়ার জন্য যন্ত্রী শেখ হাসিনা বরাবর আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা আমি চাই যে মানুষ যেন ওনার এই কর্মের স্বীকৃতি দেয় ব্যালটের মাধ্যমে। আমি কিন্তু ডেমোক্রেসির উপরে আমি খুব বিশ্বাস করি। জি, আর যেখানে ডেমোক্রেসির দুর্বলতা আছে এখানে অরাজকতা থাকে বেশি। জি, সুন্দর টেকসই ডেমোক্রেসি হোক, ডেমোক্রেটিক ওয়েতে গভর্নমেন্ট ফর্ম হোক, এবং এটা প্রধানমন্ত্রী সবাইকে চিনেন, আমাকেও উনি চিনেন ব্যক্তিগতভাবে। যদি মনে আমার বয়স হয়ে গেছে, মানুষের লোড নেওয়া খুব কঠিন ব্যাপার, তারপরেও যদি উনি মনে করেন আমাকে কুলাউড়া ফিট করতে দিবেন, উনি যদি ইচ্ছা করেন আমি যাবো। না তো আমার মেয়ে আছে এখন, সেও কোয়ালিফাইড লেডি, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, তাকেও যদি কাজের জন্য সুযোগ করে দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি ওনার সাহায্যকারী একটা হাত পাবে আর কি। জি, জনাব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল সাবেক ব্যক্তিত্ব, যিনি এখন বঙ্গবন্ধুর আদর্শের দায়িত্ব নিয়ে উপকমিটিতে দায়িত্ব পালন করছেন, বঙ্গবন্ধু সেনা পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিহাসের অনেক বিচিত্র আসলে তার কাছে রয়েছে, এক নিমেষে এক আলোচনায় আসলে তার ধমনী থেকে অনেক চিত্র আসলে করা সম্ভব। তবু আমরা যে আলোচনাগুলি করলাম, সেই আলোচনা থেকে বিচার করে বিশ্লেষণ করে আমরা প্রত্যেক জায়গা থেকে দায়িত্বশীল নাগরিক হওয়ার ব্যাপারে
যদি আমরা প্রত্যাশা রাখি, বঙ্গমাতা যিনি বঙ্গবন্ধুকে পর্দা আড়াল থেকে ডিরেক্টিং করে যাকে বঙ্গবন্ধু করেছিলেন, এই আদর্শ নারী আমাদের অর্ধেক নারী জনগোষ্ঠীর অর্ধেক নারীর জন্য আদর্শ একজন মহিষী নারী, তাকে রিপ্রেজেন্ট করার ব্যাপারে তিনি যে কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলি যত শেখ হাসিনা তথা কেন্দ্রীয় আওয়ামী লীগ বিচার বিশ্লেষণ করে আগামী 2024 সালের জানুয়ারিতে 1 জানুয়ারিতে যে পাঠ্যক্রম আসবে, প্রত্যেকটা ক্লাসে যেন ছোট ছোট আকারে পর্বে পর্বে বঙ্গমাতা সম্পর্কে একটু আলোচনা জায়গা পায়, একটা আখ্যান বা একটা উপাখ্যান বা একটা প্রবন্ধ বা একটু জীবনী চিত্র যদি জায়গা পায়, তাহলে এই মহিষী নারীর প্রতি বুঝ আসলে আমাদের প্রতিটি ঘর একটি বাংলার সেই প্রিয় ঘর হয়ে যাবে বলে আলোচকের বিশ্বাস। দর্শক, আলোচকের শেষ যে কথাটি রয়েছে সেই কথাটির কথা, যেহেতু তিনি দীর্ঘ সময় বঙ্গবন্ধুর আদর্শের সেবা করে গেছেন, কঠিনতম দিনে তিনি আওয়ামী লীগের পাশে ছিলেন, জনতার মঞ্চে দায়িত্ব পালন করার জন্য তিনি তার সার্ভিস লাইফ থেকে তিনি ইস্তফা দিয়ে পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তার কন্যার ব্যাপারে যত শেখ হাসিনা বরাবর যে আহ্বান তিনি জানিয়েছেন, অর্থাৎ পিতা অথবা কন্যা যে কোনো একজনকেই যদি শেখ হাসিনাকে দায়িত্ব দেন, তাহলে কুলাউড়াবাসী বিশেষ করে নৌকার সাংসদের দায়িত্ব পাওয়ার কারণে তারা একটি ভালো উন্নয়ন পাবে বলে প্রত্যাশা করছে। দর্শক পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে আপনাদের মুখোমুখি করার প্রত্যাশার কাজকে মতো বিতে টানছি। আপনার 30 সেকেন্ডের শেষ বক্তব্য দর্শকদের জন্য। আগামী জাতীয় নির্বাচন আসতেছে, জাতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা চাই ডেমোক্রেটিক ওয়েতে দেশটা চলুক, অরাজকতা অস্থিরতা থেকে দেশ মুক্তি পাক, আর বিভিন্ন মিথ্যা প্রচারণা প্রপাগান্ডা থেকে দেশ মুক্তি পাক। যা ঘটনায় তার রটনা করা উচিত না। জি। এবং আমাদের একটা বড় সাইড দুর্বলতা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যে বিদেশে যাচ্ছেন, আপনারা অনুগ্রহ করে আপনাদের রিমিটেন্সগুলা এই চুরা কারবারিদের হাতে হুন্ডির মাধ্যমে উঠে দিবেন না। এই টাকাগুলা দেশে আসুক। আপনার দরকার হয় প্রধানমন্ত্রী ইনসেন্টিভ আরও মানে দরকার হলে আরও বাড়িয়ে দিও। আপনি প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করেন, আপনার এই দালালদের হাতে পড়ে এই টাকাগুলো ওদের কাছে দেন না, গুজবে বিশ্বাসী হবেন না। আপনাদের কষ্টার্জিত পয়সাগুলা লিগেল ওয়েতে দেশে পাঠান এবং দেশ সমৃদ্ধ হবে এবং আপনাদের কাছে জাতি ঋণী থাকবে। এবং আপনারা বহুত কষ্টার্জিত পয়সা আমরা জানি, আমি গেছি মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াইছি, আপনাদের পয়সাগুলোর জন্য মানে উইদাউট এনি হ্যাসেল দেশে আসে পৌঁছতে পারে। ডিজিটাল ওয়েতে আজকাল অনেক ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছেন। এটা আপনারা এই সুযোগ গ্রহণ করে টাকাগুলা দেশে পাঠাবেন। আর সামনে নির্বাচনে আমাদের যুব সমাজ যারা আছে অত্যন্ত সুচিন্তিতভাবে মানুষের সাথে ভালো বিহেভিয়ার করতে হবে। বুঝতে হবে যে আপনি আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করা খালি নামে আওয়ামী লীগ করলে তো হবে না, আপনার চরিত্রে, আপনার আদর্শে, আপনার বচনভঙ্গিতে বুঝতে হবে যে আপনি আওয়ামী লীগের ছেলে। এটা যেন প্রকাশ পায় আপনাদের। সেইভাবেই ছাত্রলীগের নেতৃত্ব যারা নতুন আসছেন তাদের প্রতি আমার সেই অনুরোধ, আমরা সেই 68, 69, 70 নির্বাচন এই ছাত্রলীগই করেছিল, ইস্ট পাকিস্তান ছাত্রলীগ। আমি ইস্ট পাকিস্তান ছাত্রলীগ মৌলভীবাজার জেলার একজন প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তা আমরা সেই ছাত্রলীগের অবদানকে, স্বাধীনতা যুদ্ধে তাদের চরম অবদান ছিল এবং ছাত্রলীগই আলটিমেটলি বিএলএফ হয়েছিল, বেঙ্গল লিবারেশন ফোর্স। আমরা কাজ করেছি দেশ স্বাধীনতা উত্তরেও, আমরা এই ছাত্রলীগরাই মানুষকে রিহেবিলিট করার জন্য কাজ করছি। কিন্তু আমাদের মধ্যে সেই আদর্শ, সেই দেশপ্রেম থাকলে কিন্তু ভালো জিনিস করা যায়। দেশপ্রেম যেখানে থাকবে না, এখানে কিন্তু ওই নানান রকমের উৎপাত এসে যায়। এবং অর্থবিত্তর পিছনে ইবলিশের ইন্ধন থাকে, অর্থবিত্ত থেকে দূরে থাকবেন। অর্থবিত্ত আল্লাহর দান, হয়তো আল্লাহ কাউকে দিবেন, কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন, কিন্তু অন্যায় উপায়ে কিছু করাটাই একটা জঘন্য অপরাধ হবে এবং নেতৃত্ব তখন আর থাকবে না। নেতা হইতে গেলে একটা স্যাক্রিফাইস করতে হবে। অর্থবিত্ত লোভ লালসা ত্যাগ না করতে পারলে কোনো নেতৃত্ব উপরে যাইতে পারবে না কখনো। কাজে মানুষের ভালোবাসা পাইতে গেলেও আপনাকে এইসব লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ আপনার আসার জন্য এবং আমার দুটো কথা শোনার জন্য। যদি আমার এই রাষ্ট্র জীবনে কোনো কাজে লাগে জাতি, আমি চেষ্টা করব আমার জীবনের শুভ করতে, অসুবিধা নেই। জি। আমাদের সাথে যুক্ত থাকতে ফেসবুক হতে facebook.com/pdtv24, ইউটিউব হতে youtube.com/pdtv24 ও টুইটার হতে twitter.com/pdtv24 এ লগ ইন করে লাইক, ফলো, সাবস্ক্রাইব ও টুইট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে শুকরিয়া ও মোবারকবাদ জানাচ্ছি।